জানলে আমাদের কাজ করার সুবিধা হবে। দ্বিতীয় ধাপে আমরা বলব সেটা হচ্ছে একটা কিছুটা ডাক্তারির কথা বলে যাব। আর পরের ধাপে থাকবে আমরা কিভাবে এই ভলান্টিয়ার গ্রুপটা অন্তত আমি যেভাবে ভাবনা চিন্তা করেছি, এবং সেটা আমার একার ভাবনা চিন্তা নয়, আমার কিছু ডাক্তার বন্ধু বান্ধবীদের ভাবনা চিন্তার একসঙ্গে সংমিশ্রণ, কিভাবে একটা রেড ভলান্টিয়ার পরিচালনা। প্রথমেই বলি বাবু, আমরা ডাক্তার যে হয়েছি, আমি নিজের ব্যক্তিগত কথা বলতে পারি, সেটা হচ্ছে আমার বাবা, আমরা সাধারণ পরিবার, একটা মধ্যবর্তী পরিবার, সেখানে আমার বাবার এত টাকা ছিল না, একটা 40-45 লাখ টাকা দিয়ে ডাক্তারি পড়ায়, যে টাকায় ডাক্তারি সরকারি একটা খরচ হয়, একটা ডাক্তার আমাদের সময় তৈরি করতে গেলে 45-50 লাখ টাকা খরচ হয়, সেটা কিন্তু আমরা সরকার বহন করেছি। সরকার কার টাকা দিয়েছে? আপনাদের বাবা কাকাদের টাকা দিয়েছে। ওই কি আমার থেকে ছোট, বেশি মানে আপনি সাবান কিনেছেন তার ট্যাক্স অনুযায়ী, সেই ট্যাক্সের টাকায় এখন দুর্গা পুজো হয়, সেই ট্যাক্সের টাকা এখন সাইকেল হয়, সেই ট্যাক্সের টাকা এখন সাথী হয় বিভিন্ন, কিন্তু সেই ট্যাক্সের টাকায়ও মধ্যেই আমি ডাক্তারি করেছি। ন্যাচারালি আমার উচিত সেই ঋণ পরিশোধ করা, আমার মনে হয়েছে। সেটার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমার মনে হয় আমার অন্তত ডাক্তারি করা। ডাক্তারি কেন করা? একটা তো ব্যক্তিগত রোজগারের জন্য। দ্বিতীয় যেটা মূল কথা, মূল পাঠ, সেটা হচ্ছে মানুষকে বাঁচানো, রোগের হাত থেকে বাঁচানো, কষ্ট থেকে বাঁচানো, জীবন থেকে, মৃত্যু থেকে বাঁচানো। এই কাজটা যে পরিস্থিতিতে যেভাবেই হোক না কেন, একটা ডাক্তারি কাজে যারা সাহায্য করতে এগিয়ে আসে তারা আমার সাথী, তারা আমার বন্ধু, তারা আমার ছেলে মেয়ে, আমার এই হাত দুজন, মানুষ না 10টা হাত নেই, আমার হাতগুলোকে আরো 4টে হাত প্রসারিত করে দেয়, বিশেষ করে এই বিপদের দিনে। তাদের তোমাদের সবাইকে তুমি বলছি, সবাই আমার থেকে ছোট, তোমাদের একটা কি বলবো, যতটা আন্তরিকভাবে ভালোবাসা জানানো যায়, এই জায়গায় তোমাদের বাবা মা, আপনাদের পরিবার, তোমাদের ছেড়েছে যে আমার স্বামী বা আমার ভাই বা আমার মেয়ে, আমার বন্ধু যা ওই বিপদের মতো মানুষের মধ্যে থাকো, সেটা অবশ্যই আপনাদের নিজস্ব যে, কিন্তু পাশাপাশি পরিবার যারা ছেড়ে আপনাদের দিচ্ছেন তাদেরকেও আমি অভিনন্দন। আপনারা না এলে আমি একা ঘরে বসে ডাক্তারি করে মানুষ বাঁচানো যাবে। প্রথম যে কথাটা আমার বলার করোনা সম্বন্ধে, এটা ঢেউ ঢেউ কথা শুনছে, আজ ঢেউ, প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ আসবে, তৃতীয় ঢেউ আবার দুর্গা পুজোর সময় আসবে, ব্যাপারটা এরকম ঢেউ মানে সমুদ্রের মধ্যে একটা ঢেউ আসছে। কি ঢেউটা? ঢেউ হচ্ছে করোনা একটা ভাইরাস, আরএনএ ভাইরাস। সে পৃথিবীতে যাবতীয় প্রাণের যেদিন থেকে সৃষ্টি, যে কোনো ভাইরাস হোক, অ্যামিলিয়াসিস, আমাশয় হোক, টাইফয়েডের জীবাণু হোক, সবাই বাঁচবার জন্য পৃথিবীতে আসে, আমি আপনি সবাই। করোনাও কিন্তু পৃথিবীতে এসছে একটা ভাইরাস, যে বাঁচার জন্য এসছে, সে কিন্তু মরার জন্য আসে। এবার সে যে বাঁচবে, সে কার উপর বাঁচবে? লিভিং মানুষের উপর বাঁচবে, জীবন্ত মানুষের উপর বাঁচবে। মৃত মানুষের উপর করোনা ভাইরাস বাঁচতে পারে না। তার বৈজ্ঞানিক কারণ হচ্ছে করোনা ভাইরাস যে ভাবে বেঁচে থাকবে, বংশ বিস্তার করবে, তার জন্য এটিপি বলে একটা এনজাইম দরকার হয়, তার জন্য অক্সিজেনের দরকার হয়। জীবন্ত সেলের মধ্যে যে কোষটা আমার শরীর থেকে টুকরো টুকরো করতে করতে যদি একটা কোষে পরিণত পৌঁছই, সেই কোষটার মধ্যে করোনা ভাইরাস ঢুকে তার মাল্টিপ্লিকেশন, তার অনেকগুলো সন্তান তৈরি করছে, সেই কোষটা বাস করে যাচ্ছে, আরো ছড়িয়ে যাচ্ছে, এভাবে করোনা ভাইরাসটা বাঁচছে। তাহলে আমার যদি অক্সিজেন নেওয়া বন্ধ হয়, আমার যদি লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে অক্সিজেন না ঢোকে, অর্থাৎ আমি যদি 1 ঘন্টা পরে মরে যাই, ভাইরাসটা কিন্তু বেশিক্ষণ আমার শরীরে থাকবে, ভাইরাসটা একটু বংশ বিস্তার করতে পারবে। তার মানে ভাইরাসটাও চায় বাঁচতে। তাহলে সমস্যা, ভাইরাসও বাঁচতে চাইছে, আমরা মানুষ আমাদেরকেও বাঁচাতে চাইছি, বাঁচতে হবে। তাহলে দ্বন্দ্বটা কোথায়? সমস্যাটা কোথায়? ও তো আমাকে ভাইরাস মারতে চাইছে, সমস্যাটা আমার নিজের, আমার কোষের মধ্যে সমস্যা। সমস্যাটা কি? প্রথমে করোনা ভাইরাসকে একটা চোখে দেখা হয়েছিল, ডাক্তারি শাস্ত্রটা তো প্রতি মুহূর্তে, গত 1 মাসেরও যে ইনস্ট্রাকশন ছিল গভর্নমেন্টের, সেগুলো গত 5 দিন ও 10 দিনও চেঞ্জ হয়েছে প্রতি মুহূর্তে, কারণ ভাইরাসটার সম্বন্ধে প্রতিনিয়ত আবিষ্কার হয়েছে নতুন নতুন তথ্য।
এবার কি করলো ভাইরাসটা যখন এলো তখন লোকে ভাইরাসটাকে মারার চেষ্টা করলো। কিভাবে মারা? যেমন আমরা এই স্যানিটাইজার দিচ্ছি অমুক তমুক, ভাইরাসটাকে যাতে নিতে পারে। কিন্তু ভাইরাসটাকে মেরে, চোরকে মেরে চুরি বন্ধ করা যায় না। চুরি ব্যাপারটাকে তো বন্ধ করতে হবে। তাহলে ভাইরাসটাকে মেরে রোগটাকে আমি বন্ধ করতে পারবো না যতক্ষণ না, রোগটাকে চিকিৎসা করতে পারবো না যতক্ষণ না ভাইরাসটার ঘটিত যে শরীরের পরিবর্তন হচ্ছে সেইটা। আশ্চর্যজনক ভাবে এই ভাইরাসটা কোনো শক্তি দেখতে পেল। আপনারা অনেকেই জানেন, সেই সময় তো বলা কতটা উচিত আমি জানি না, আমার যে ডাক্তার বন্ধুরা আছে প্রায় সকলেই HCQS বলে একটা ওষুধ খেয়েছে এবং সেটা বাতে ব্যবহার হতো। সেটা আপনারা শুনেছেন। আমাদের মহামান্য পৃথিবীর সব থেকে বড় ধনী যে ট্রাম্পকে দিতে আমাদের মহামান্য প্রধানমন্ত্রী ছুটে গেছে, দেওয়া হবে কি দেওয়া হবে। আমি একটা এখানে দাঁড়িয়ে বলছি, আমার ছেলে মেয়ে সবাই জানে আমরা কেউ HCQS আমি খাই। আমার মনে হচ্ছিল জিজ্ঞাসা ছিল HCQS, তারপরে এলো অ্যাজিথ্রোমাইসিন। আরে অ্যাজিথ্রোমাইসিন তো অ্যান্টিবায়োটিক, সে ভাইরাসের সঙ্গে অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি ব্যাকটেরিয়ার উপর কাজ করে, ভাইরাসের উপর রোগ জিজ্ঞাসা ছিল। প্রচুর ধরনের অ্যান্টিভাইরাল বাজারে এবং সর্বোপরি এই মার্কেটিং গুলো করে ফেললো কিছু কোম্পানি। আমরা এই কর্পোরেট সংস্থাকে ক্রমশ আরো বড় করছি এবং দেখা গেল পরবর্তীকালে এই সমস্ত ধারা সমস্ত ধীরে ধীরে পরিবর্তন। এখন আর কেউ HCQS নাই। তাহলে কেন এলো বিভিন্ন অ্যান্টিভাইরাল HCQS এবং কেন হু পরে উইথড্র করে? হু বলেছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল এক্সপেরিমেন্টাল 4টে মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, তার তথ্য যাবে। পরে যত কিছু দেখা গেছে এই তথ্যের মধ্যে যা এসেছে ফিরে সারা বিশ্বে সেটা জিজ্ঞাসা ছিল, HCQS চলে গেছে। তাহলে আমাদের মূল বিষয়টা ঢুকে আছে, করোনা একটা ভাইরাস যার মাথায় কিছু স্পাইক মানে কিছু মুকুট আছে, সে নিজে ঢুকতে পারছে না, একটা সুস্থ কোষের মধ্যে ঢুকতে পারছে না। AC2 বলে একটা আমাদের রিসেপ্টর থাকে, কোষের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে ধরুন একটা কোষ, মানে ধরুন এইটা আমার শরীরের টুকরো করতে করতে এইটা একটা ঘর, এই ঘরে আমি সুস্থভাবে বেঁচে আছি, মানে আমার কোষ। এবার AC2 হচ্ছে ওই গেটটা, দরজা। করোনার দরজায় এসে মাথা ঢুকছে, করোনা ভাইরাস ঢুকবো না, ঢুকলে তো সে বংশ বিস্তার করতে পারবে না, তার বাচ্চা থাকতে পারবে না, সংখ্যা বাড়বে। ও ওই AC2 কে বলছে আমায় ঢুকতে হবে। AC2 যার বেশি তার তত দরজা বেশি, তত দরজা খুলে থাকার চান্স বেশি। শরীর কি করলো? সবসময় পৃথিবীতে কিন্তু রাবণ হেরেছিল ঘর্ষত্ব ডিভিশনের জন্য। সবসময় একটা করে ডিভিশন পৃথিবীতে তৈরি হয়, মির্জাফরের তন্ত্র। করোনা ভাইরাসটা কি করলো? ভেতরের একটা মির্জাফরকে খুঁজে বের করলো। কিছু এমন উপাদান যারা করোনা ভাইরাসের এসে কানে কানে বলে দিল বাইরে বেরিয়ে যে তুমি ঢুকতে পারবে না, তুমি এক কাজ করো, তোমার মাথার কিছু মুকুটকে আমি ছেড়ে দিচ্ছি, তোমাকে ছোট করে দিচ্ছি, আর তুমি AC2 দিয়ে ঢুকে যাও। তখন একটা জিনো, একটা ফ্র্যাগমেন্ট, একটা ভাইরাসের টুকরো কোষের মধ্যে ঢুকে গিয়ে সে বংশ বিস্তার করে। এই টোটাল প্রসেসটা একটা ইমিউনোলজিক্যাল প্রসেস। তার মানে কি? যেমন ধরুন আপনার টাইফয়েড হলো, তার একটা ওষুধ আছে, আমাশা হলো, তার একটা ওষুধ আছে, জন্ডিস কাশি হলো, টিবি হলো, তার একটা ওষুধ আছে। কিন্তু এর কোনো ওষুধ নেই, কারণ এই প্রসেসটা ওই যে বাইরে বেরিয়ে গেল মির্জাফর, এই বেরিয়ে আসার পরে যে রিয়াকশন হলো, সেই রিয়াকশনটা যত তীব্র হবে তত আপনার শরীরে করোনা জনিত আক্রমণের তীব্রতা বাড়বে। এই তীব্রতাটাকে মাপার জন্য আমরা কতগুলো মার্কার মানে কতগুলো দিক ঠিক করেছি। আমি খুব ভেতরে যাচ্ছি না, তার মধ্যে দু একটা কথা শুনে রাখুন, যেটা আমরা বাইরে পরীক্ষা করে জানতে পারি। একটা হচ্ছে CRP বলে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। খুব শক্ত কথা, আপনাকে অত মুখস্থ করতে হবে, আপনাকে লিখতে হবে, জানতে মানে যা শুনে রাখুন। যেটা বাইরে থেকে আমরা প্রকাশ করি সেটা CRP, IL-6 বলে একটি, আর ডিডাইমার, নামগুলো কানে শুনে রাখুন। এরা ইনফ্ল্যামেটরি মার্কার,
শরীরে যদি কোনো পেচ্ছাপে ইনফেকশন, আমার শরীরে যদি ফুসফুস ইনফেকশন, এই মার্কারগুলো, এই জিনিসগুলো বাড়তে থাকে যে কোনো ইনফেকশনে বাড়াটা দেখে আমরা অ্যান্টিবায়োটিক ট্রিট করি। একটা পেশেন্টের, আমি এমনি করোনার কথা বলছি না, যে কোনো একটা রোগ, আজকে সিআরপির ভ্যালু হচ্ছে 10, 16, কালকে আমি অ্যান্টিবায়োটিক দিলাম, পরশুদিন সিআরপি করে দেখলাম ভ্যালুটা 32 হয়ে গেছে, বেড়ে গেছে। আমাকে বুঝতে হবে অ্যান্টিবায়োটিক এখনো কাজ করছে না, সিআরপি ইনক্রিজিং, বাড়ছে। এই করোনার উপদ্রবের সময় এই ভ্যালুগুলো দিয়ে, এই মার্কারগুলো দিয়ে আমরা করোনা ট্রিটমেন্টটা করার চেষ্টা করছি। এই মুহূর্তে তার সঙ্গে চেস্ট এক্স-রে আছে, তার সঙ্গে সিটি স্ক্যান আছে, হাই রেজলিউশন সিটি স্ক্যান। আমি আবার বলছি, এটা জানার জন্য, জাস্ট একটু জ্ঞানার্জনের জন্য। এবার হলো কি, এই যখন মার্কারগুলো বাড়ছে তখন মার্কারগুলোর একটা পরিসীমা ঠিক করে দেওয়া। যদি সিআরপি 5 গুণ বাড়ে, যদি ডিডাইমার 3 গুণ বাড়ে, এইগুলো বাড়লে বুঝতে হবে আপনার মধ্যে রিয়াকশন বেশি হচ্ছে। আজকে এখানে আমরা ধরুন 30 জন লোক আছি, 30 জনের মনে করুন করোনা হয়েছে। 30 জনের মধ্যে দেখা গেল পরীক্ষা যদি সকলের ডিডাইমার করি, সকলের IL-6 করি বা সকলের সিআরপি করি, তার মধ্যে দেখা গেল 3 জনের সিআরপি ভ্যালু প্রচন্ড, ডিডাইমার প্রচন্ড, 10 গুণ বেড়ে গেছে, 4 গুণ বেড়ে গেছে। সে কিন্তু আগামী 7 দিনের মধ্যে সে মানে তার রেসপিরেটরি ফেলিওরে মানে অবধারিত মানে টাকা আয়, কিন্তু সেও এখানে আছে, সেও সুস্থ হয়ে গেছে এখনো বেশি, কিন্তু তার মার্কারগুলো বলছে সে খুব খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই মার্কারগুলো প্রতিটা মানুষের মাপার দায়িত্ব। জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, তাতে প্রচুর টাকা। আমাদের দেশে যা 5 টাকা থাকবে, 4.5 টাকা তো বিক্রি হয়ে যায়। হেলিকপ্টার, এরোপ্লেন, হাবিজাবি মন্দির, মসজিদ, মূর্তি তৈরি করতে চলে যায়। এর পিছনে খরচ করার কিন্তু সরকারি স্ট্রাকচার নেই। আমি গত বছর একটা ভিডিও প্রচুর মানুষের কাছে গেছিল, আমি বলেছিলাম কি ডাক্তারি বলছি, ঠিক এই কথাগুলো বলেছিলাম, ডাক্তারি বলে কি হবে, করোনা ভাইরাস কিছু করতে পারবে না। দেখুন, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের কিছু করতে পারবো না, বড় লোকদের ব্যাপার, বড় লোকরা বুঝে নেই। আর যে ওষুধপত্র দিচ্ছে হবে, আর ডাক্তারি কেউ রোগীদের হাত দিয়েই ছুটছে না। এটা বলেছিলাম বলে খুব গায়ে পোস্টটা করেছে। আমি বলেছিলাম যদি ডাক্তারি করতে হয় আমাদের সরকারকে প্রশ্ন করতে হবে, আপনি কটা ভেন্টিলেটর জড়ো করেছেন, আপনি নীল সাদা রং করেছেন, কটা ভেন্টিলেটর জড়ো করেছেন। আজকে প্রশ্ন করবো কটা ডিডাইমার, সিআরপি রেগুলার মাপার মতো কেন্দ্র আছে। আপনারা যারা জানেন, আমি কোনো একটা নির্দিষ্ট ভাববেন এটা কাউকে দোষারোপ করে না, যা স্বাভাবিক। গত পরশুদিন আমি খবরের কাগজে দেখি, যদি না খুব ভুল দেখে থাকি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 1000টা আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনের অর্ডার দিয়েছি। 1000টা কনসেন্ট্রেটর মেশিনের অর্ডার দিয়েছি মানে করোনা 1 বছর চলে যাওয়ার পর চ্যাংড়া হচ্ছে, ন্যাকাম হচ্ছে। ওই ভাইটি বললো অক্সিজেন সিলিন্ডার, 4 লিটার অক্সিজেন দেবে। অক্সিজেন তো দেওয়া পদ্ধতি না, অক্সিজেন কি মুড়ির মতো খরচা করা হয়, মাপতে হয়। অক্সিজেন দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, তাদের কনসেন্ট্রেশনের তফাৎ। তাহলে এই পদ্ধতি আমি আগে থেকে আমি জানি না ডোমনি হসপিটালে আপনার জগৎবল্লভপুর হেলথ সেন্টারে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন আছে। আপনারা যদি আমি মোবাইল ব্যবহার করি, আমার মূলত মেয়ের ফোন থেকে ফেসবুক আমি মানুষের জ্ঞাতার্থের জন্য করি। গতবারে আমি বলেছিলাম, যখন আমি প্রথম বলেছিলাম সবাই বাড়িতে একটা করে পালস অক্সিমিটার কিনে নাও। আজ 1 বছর পরেও আমার অতি কাছের লোকও পালস অক্সিমিটার কিনে। আর তার 10 দিন পরে, 10 কি 12 দিন পরে খবরের কাগজে আমি দেখেছি, গত বছরের কথা বলছি, আমাদের মাননীয়া বলছে আমরা প্রতি স্বাস্থ্যকর্মী মানে আশাকর্মীদের হাতে পালস অক্সিমিটার দিয়ে দিচ্ছি। আমি একটা আশাকর্মী, আপনাদের জানা দিলেন, একটা আশাকর্মীর হাতে কিন্তু পালস অক্সিমিটার আজ দেখি, আমি দেখি। আপনাদের কারো থাকলে তাহলে সম্পূর্ণ যা বলেছেন বলতে হয় না। তাহলে আমাদের এবার আমি রোগটার সম্বন্ধে কি হলো, ওই ইনফ্লামেটরি মার্কারটাকে আমার খাওয়া। এবার আমার বাড়ি কলকাতায় 4-5টা মেডিকেল কলেজ, আমার সময় 4টে মেডিকেল কলেজ, নীলগত, আইসিপা, ন্যাশনাল, এই 4টে মেডিকেল কলেজ। সেটা সুপার
সুপার ডুপার কাকি, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীদের, শাহরুখ খানদের সব থেকে বড় জায়গা সবচেয়ে। তারপরে হাওড়া হসপিটাল, তারপরে রুরাল হসপিটাল, এই হসপিটাল, গম্ভীর হসপিটাল, তারপরে আর সাবসিডিয়ারি হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, ওই হসপিটালগুলোয় যখন আগে থেকে আমরা দাবি করছি করোনার বেড বাড়াও, করোনার এই ট্রিটমেন্ট করো, সেটা কখনো হচ্ছে না, আজও কিন্তু সম্পূর্ণ হয়নি, যেটা বিশ্বের অন্য দেশে অনেকেই হয়েছে। তাহলে আমরা যদি আজকে ওই পরীক্ষাগুলো করাতে পারতাম, করবার ফেসিলিটিস পেতাম সরকারি জায়গায়, তাহলে কিন্তু আমরা আরো বেশি লোককে বাঁচাতে পারতাম। কারণ আমি বললাম, আমাদের মধ্যে 30 জন থাকলে 4 জনের হয়তো ইনফ্যাক্ট মার্কারগুলো খুব উঁচু হয়ে আছে, তাকে যদি আমি সেই মুহূর্তে ব্যবস্থা করতে পারতাম যে 4 দিন পরে 5 দিন পরে মারা যাবে, তাহলে আমার পক্ষে কিন্তু মানুষের প্রাণ বাঁচানো সুবিধা। এবার সমস্যা হচ্ছে, যা হয়েছে বাদ দাও, যা আছে বাদ দাও, আমরা তাহলে কি করব? আমাদের একটা ক্লিনিক্যালি বোঝার, বাইরে থেকে বোঝার কিছু উপায় আছে। এই বিষয়টাকে বলা হয় সাইটোকাইনেটিক স্টর্ম। সাইটোকাইন বলে একটা জিনিস, সেটা বেরো সাইটোকাইন ঝড়। কত জিনিসটা না শুনে এইটা শুনুন। ধরুন এই ছেলেটির করোনা আছে, এর করোনা আমাকে দেবে, আজকে দিল করোনা ভাইরাস, আমার মধ্যে রোগের লক্ষণ 2 থেকে 7 দিনের মধ্যে হবে। যদি আমার আজকেই রাত্রে জ্বর আসে, অ্যাটলিস্ট কোথ থেকে করোনা ভাইরাস আমার আসে, ও আজকে আমাকে ভাইরাসটা দিল, আর 3 দিন পরে জ্বর এলো, ইট মেবি করোনা, ও আমাকে করোনা দিল। 2 থেকে 7 দিনের মধ্যে আমার লক্ষণ দেখা যায়। আমাদের সবকিছু হিসেব লক্ষণ জ্বর থেকে দেখা। এতদিনে সবাই জেনে গেছে জ্বর বেশিরভাগ লোকের প্রথম লক্ষণ, তারপরে গলায় ব্যথা, তারপরে হাত পা যন্ত্রণা, তারপরে জিভের স্বাদ চলে যাওয়া, গন্ধ চলে যাওয়া, স্বাদ চলে যাওয়া। জ্বরের সাথে সাথে জিভের স্বাদ চলে যাওয়া বলা হচ্ছে এখনকার দিনে অলমোস্ট আর্টিফিশিয়াল কজেশন। আমি পরীক্ষার কথা বলেছি। তাহলে আমাদের সমস্ত ডাক্তারিটা নির্ভর করছে লক্ষণ শুরু হওয়ার দিন। এবার আমরা কি করব? এতদিন কি করেছি? একটা লোকের করোনা হলে তাকে আলাদা করার চেষ্টা করেছি, যাতে সে লোকটা না ছড়ায়। এখন যে অবস্থা, আলাদা করার আর জায়গা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এতটাই সমাজে ছড়িয়ে গেছে, তবু করতে হবে। এবার লক্ষণ দেখা দেওয়ার পরে আমাকে পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? প্রথম দিকে সরকার এনেছিল অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে এক ধরনের পরীক্ষা, যেটা কম খরচে, কিন্তু তার স্পেসিফিসিটি মানে এটা বলে দেবে অ্যান্টিজেন পজিটিভ মানে পজিটিভ, মানে তার হয়েছে, কিন্তু অ্যান্টিজেন নেগেটিভ ইজ নট নেগেটিভ। এর স্পেসিফিসিটি মানে এটার পরীক্ষা নিশ্চয়তা কম। তখন এলো আরটিপিসিআর পরীক্ষা। ওর বড় বড় নামগুলো আমি বলছি। আরটিপিসিআর পরীক্ষা ভাইরাসটা ডাইরেক্ট দেখা হয়। এবার এই কথাটা কান খুলে শুনুন। আরটিপিসিআর পজিটিভ মানে তার মধ্যে করোনা ভাইরাসটা আছে সেই মানুষটার শরীরে। নেগেটিভ ইজ নট নেগেটিভ। আরটিপিসিআর নেগেটিভ আমার মানে কিন্তু আমি করোনা নয়, এই কথা বলা যাবে না, কিছুই যাবে না। আপনারা এটা মন দিয়ে শুনে নিন। একটা বাড়িতে যদি আমার ছেলের, আমার মেয়ের, আমার মা, আমার ভাইয়ের, আমার বউয়ের পজিটিভ হয় আরটিপিসিআর, আনলেস টু আদারওয়াইজ সকলের আরটিপিসিআর করানো উচিত। আমি গতকাল একটি বাচ্চা দেখছি, 1 বছর 10 মাস বয়স, তার মা কিছুদিন আগে আমার কাছে দেখাতে এসেছিলেন। আমি বললাম আপনার জ্বর হচ্ছে, বলছেন গলায় সাপ নেই, আপনি দিদি ভাই আরটিপিসিআরটা করে নিন না, তো করাতে ভয় পাচ্ছে, আমি চান্স পেলে করে নিন সরকারি জায়গায়। গতকাল আমার কাছে এলো, বললো বাড়ির শুধু সকলের আরটিপিসিআর নয়, বেশিরভাগ লোকের নেগেটিভ, আর 1 বছর 10 মাসের বাচ্চাটি পজিটিভ। ধন্যবাদ। 1 বছর 10 মাসের বাচ্চাটি মায়ের বুকের সঙ্গে লেপটে আছে, তার করোনাটা এসে গেল আর তার মায়ের নেগেটিভ। এটা তো সাধারণ বুদ্ধি, কারণ বাচ্চাটা যদি পজিটিভ, অবভিয়াসলি মাটা পজিটিভ, কারণ আরটিপিসিআর নেগেটিভ ইজ নট নেগেটিভ। কারোর বাড়িতে একটা করোনার পেশেন্ট আছে, জেনে নিন, আপনি এর ভলান্টিয়ার পরিষ্কার করিয়ে যান, তার বাড়ি সবাই করোনা। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমি যে বলবো আরটিপিসিআর করাতে,
এমনিতেও তো 2000 টাকা প্রাইভেট ল্যাবরেটরি নিচ্ছে, রক্ত চুষে নিচ্ছে। তারপরে সরকারি জায়গায় আমাদের ডোমবিল হসপিটালে এমনকি মারামারি হচ্ছে, মারামারি হচ্ছে 7টা 50টা। এখানে অলওয়েজ ব্যাকডোর দিয়ে কিছু হয়, স্থানীয় নেতা মন্ত্রীদের ধরলে পিছনের জন্য কিছু করা থাকে, সে ভ্যাকসিনও হচ্ছে, সর্বত্র দেখতে পাচ্ছে, স্বাভাবিকভাবে কোনো কাজ হচ্ছে। যাই হোক, এবার আমরা তাদের সব মিলিয়ে আস্তে আস্তে ফিরে আসি। কোনো বাড়িতে একটি লোকের জ্বর হয়েছে, গলায় ব্যথা হয়েছে, একটু কাশছে, স্বাদ পাচ্ছেন, গত 2 দিন আগে থেকে এটা হচ্ছে না, মনে হচ্ছে স্বাদ নেই, ধরে নিন কর, ধরে নিন, ভেবে নিতেই পারেন তারপর। তার মানে কি করোনা মানে অচ্ছুত? একটা সহজ হিসেব, এটা গতবারও দিয়েছি, এবারও দিচ্ছি। করোনায় 100 জন মানুষ যদি করোনা কোভিড পজিটিভ হয়, তাহলে খারাপ হয়ে যাওয়ার চান্স মাত্র 5%, মানে 100 জনের 5 জন, তার মানে 10 জনের, এই 50 জনের 2.5 জন, তার মানে 10 জনের কতটা সংখ্যা দাঁড়ায়? আমাদের এখানে 30 জনের, তার মানে কতজন? 1.5 জন খারাপ হয়ে যাওয়ার চান্স, যদি 30 জনের পজিটিভ হয়। তার মানে করোনা আক্রান্ত হলে পার্সেন্টেজ খারাপের দিকে যাওয়ার গতবারের ফার্স্ট এপিসোডে বলেছি, এবারে হিসেব বলছি না, 5 জন। এবার একটা মজার হিসেব আছে, অ্যাসিম্পটোম্যাটিক করোনা, যার কোনো লক্ষণ নেই, কোনো গলায় ব্যথা নেই, জ্বর নেই, এরকম কিন্তু প্রতি 100 জন পজিটিভের মধ্যে 80 জন অ্যাসিম্পটোম্যাটিক আছে। তাহলে অঙ্কের হিসেবে সহজ করে যদি আমি ধরে নিই, প্রতি 200 জনে মাত্র 5 জনের করোনার কষ্ট পাওয়ার সম্ভাবনা, হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা। করোনায় কিন্তু গতবারে যে মৃত্যু হার ছিল, এবারে মৃত্যু হার অনেক কমে গেছে, কিন্তু ট্রান্সমিশন রেট বেড়ে গেছে। মজাটা হচ্ছে, করোনা একটা অ্যাভারেজে ধরা হচ্ছে, একটা পেশেন্ট 4 জনকে, হাজার সাবধানতা অবলম্বন করলো 4 জনকে ছড়াবে, তাহলে 4টে পেশেন্ট 16 জনকে ছড়াবে, 16 জন তার মানে 464 জনকে ছড়াবে, এভাবে বাড়বে, মাল্টিপ্লাই হবে। গতবারে যদি ধরুন আমার পরে 100 জন থাকে, তাহলে এবারে সেটা হবে 100 × 100, 1000 জন হবে অঙ্কের হিসেবে। মাঝখানে থমকে ছিল, ভাইরাস কিছুক্ষণ রেস্ট নিচ্ছে, মিউটেশন করছে। 2 হচ্ছে আমরা কিছু নিয়মবিধি পালন করেছি, ওই জন্য ভাইরাস থমকে ছিল, এই জন্য এলো দ্বিতীয় ঢেউ। এইখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে, তাহলে কি ডাক্তার বলবে এরপর তৃতীয় ঢেউ অক্টোবরে আসবে? হ্যাঁ আসবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসতেই থাকবে, করোনা নিয়েই আমাদের বাঁচতে হবে। কিন্তু ভাইরাসের ভিরুলেন্স, ভাইরাস ক্ষতি করার সম্ভাবনা কমতে শুরু করে। পৃথিবীর যত মহামারীর ইতিহাস আছে, যত ঘটনা আছে, যে রোগের মহামারী মানুষের মৃত্যু হার যে রোগে যত বেশি, তত কিন্তু ট্রান্সমিশন কম, মানে ছড়ায়। ইবোলা, সার্স, আগে যেগুলো হয়েছে তাদের ডেথ রেট অনেক বেশি, 32-33 ডেথ রেট, 100 জন হলে 32 জন মারা গেছে, এবং সেগুলো পৃথিবীতে তাড়াতাড়ি দূরীভূত হয়ে গেছে। করোনার মৃত্যু হার কিন্তু ট্রান্সমিশন বেশি, ওই জন্য করোনা বেশি দিন আমরা ধরেই নিচ্ছি, করোনা নিয়ে আমাদের বাঁচতে হবে। এবং এইভাবে বাঁচতে বাঁচতে যে ভ্যাকসিন দিয়ে আমাদের ইমিউনিটি গ্রো করার চেষ্টা করছে, বডির রেজিস্ট্যান্স পাওয়ার করোনার এগেইনস্টে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, অটোমেটিক একটা কথা আছে, হার্ড ইমিউনিটি। এখনো করোনার ক্ষেত্রে প্রমাণিত না হলেও অবভিয়াসলি যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে একটা হার্ড ইমিউনিটি গ্রো করে, গ্র্যাজুয়ালি মানুষের মধ্যে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কমতে বাড়তে শুরু করে ভ্যাকসিন দিলে। তাহলে আমাদের আগামী দিনের এইটা ভবিষ্যৎ, করোনা নিয়ে বাঁচতে সাবধানতা যতটা বাড়ি নেব, যতটা পারবো নেব, এবং এটাও পরিষ্কার প্রায় সকলের, এর থেকে বেরিয়ে আসবার রাস্তা নেই। তাহলে টাইমলি ট্রিটমেন্টটা আমাদের দরকার। এইখানে একটা প্রশ্ন আসছে, আমরা যদি, আমি কিছু পরীক্ষার কথা আগে বললাম, এবার আমাদের কাজ হবে রেড ভলান্টিয়ার। রেড ভলান্টিয়ার বা রেড ব্রিগেড, এই কথাগুলো আসছে। যদি সব প্রশ্নের মধ্যে আমি মনে হয় যে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছি আমরা, অ্যাকচুয়ালি রেড ক্রস সোসাইটি যে কোনো যুদ্ধকালীন বিপদে রেড ভলান্টিয়ার কথাটা এনেছে। আর আমাদের
রাজ্যে বিশেষত লাল বললেই গন্ডগোল। এক শ্রেণীর লোকেদের কিরাম যেন গায়ে জ্বালা ধরে যায়। তো রেড কথা যেখানেই আছে, লাল যেখানে পতাকা আছে, তাদের ভয় পেয়েই করেন, তাদের দুঃখে করেন, এটা বুঝি না। সব রেড বললে মানে এরা সব শিখিয়ে নেন, রেড বললে মানে এরা কমরেড, রেড কমরেড মানে তো বন্ধু। রেড যদি কারো উপকার করে, কারো বন্ধুত্ব স্থাপন করে, তাহলে এই নামের জায়গায় কোনো আপত্তি থাকা মানুষের উচিত। আর আমরা যারা রেড ভলেন্টিয়ারে কাজ করতে যাচ্ছি, তাদের প্রথম কি, আমাদের যে স্টেটো, ডাক্তারের স্টেটো যখন একটা মানুষের বুকে বসায়, তার আমরা হৃদপিণ্ডের শব্দ শুনি, তারা ফুসফুসের শব্দ শুনি, অ্যাবনর্মাল সাউন্ড শুনি, নর্মাল সাউন্ড শুনি। আমরা যারা রেড ভলেন্টিয়ার হতে যাচ্ছি, তাদের স্টেথোস্কোপ, আমার স্টেথোস্কোপ বলে না আপনি হিন্দু না মুসলিম, আমার স্টেথোস্কোপ বলে না এই লোকটা কোরপতি না এই লোকটা দিনানি দিন খায়, আমার স্টেথোস্কোপ বলে না এই লোকটা তৃণমূল না বিজেপি না সিপিএম না কংগ্রেস না অন্য। আমার লোকটা বলে না, স্টেথোটা বলে। তাহলে রেড ভলেন্টিয়ার যারা, তাদের প্রথম জাতি, ধর্ম, বর্ণ, অর্থ এই জায়গাটা বিভেদ আমাদের মনের মধ্যে রাখলে। আমার পাশে যে ভদ্রলোক, সেটা তৃণমূলের হোক, সেটা কংগ্রেসের হোক, বিজেপির হোক, তিনি যদি অসুস্থ হন, আমাকে ওই স্টেথোস্কোপের মধ্যে সবকিছু বিসর্জন দিয়ে কাজটা পাবে। এবার আমার মনে হচ্ছে রেড ভলেন্টিয়ারদের কাজটা কিভাবে হওয়া উচিত। আমরা যে কোনো কাজ করি, একটা কাজের মধ্যে যদি শৃঙ্খলা থাকে, কাজটা অনেক বাস্তবোচিত। একটা রেড ভলেন্টিয়ার 10টা বাড়িতে খোঁজ নেওয়া সম্ভব নয়, সেই খোঁজ নিতে গেলে কাজের প্রতিষ্ঠিত। আমাদের কাছে খবর এলো, আপনাদের কাছে খবর এলো যে অমুক বাড়িতে কোভিড পজিটিভ, তারা হেল্প চাইছে। ওই বাড়িটার পাশে দুটো বাড়ি যদি পাবে, 4টে কি 2টো কি 3টে বাড়ির দায়িত্ব একটা লোকের উপর নষ্ট। একটা লোকেরই দায়িত্ব থাকবে ওই 3টে কি 4টে বাড়িকে কভার, সে 8টা বাড়ি কভার করবেন, সেটা আমাদের ভলেন্টিয়ার সংখ্যা। তারা কি করবে, মূল 4টে বিষয় তাদের মোবাইলে, সেই বাড়িগুলোর প্রতিদিন 4টে বিষয় আপনাকে ফিট করবে, মানে জানা। ধরুন আমি ধরে নিচ্ছি ও প্রথম শ্রেণী, মানে হচ্ছে ফিল্ড ওয়ার্কার, সব থেকে লাস্টের ও ভলেন্টিয়ার, ও ওনার বাড়ি থেকে কাজ করছে। ওনার কাজ হবে 6 আওয়ারলি, দিনে 4 বার, আমাদের 24 ঘন্টা কিন্তু 4 বার অক্সিজেন স্যাচুরেশন ওনাকে জানাবে। যারা এটা জানাবে না, তাদের সঙ্গে সম্পর্ক চেক করবে। একটা বিপদে পড়েছেন, আমি জানাচ্ছি, দিনে 4 বার 6 ঘন্টা অন্তর অক্সিজেন স্যাচুরেশন জানাতে হবে। যখনই অক্সিজেন, যারা কোভিড পজিটিভ হয়েছে, যখনই অক্সিজেন স্যাচুরেশন জানাবে, আপনি একটা অন্তত দিনে একবার কি দুবার তাকে বলুন, আপনি 5 থেকে 6 মিনিট ঘরে ছুটতে হবে, ঘরে জোরে পায়চারি করে আরেকবার অক্সিজেন স্যাচুরেশন দেবেন। 3 বা 5% কমে গেছে। সাপোজ ওর কোভিড পজিটিভ, ও এই ভাইকে জানাচ্ছে আমার সকাল 10টায়, ও জানাচ্ছে 10টায় অক্সিজেন স্যাচুরেশন 96, ও সঙ্গে সঙ্গে করে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, তাহলে ওকে আর আলাদা করে লিখতে হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন জানানো, টেম্পারেচার জানানো, জ্বর 2-4 ঘন্টা 6 ঘন্টা অন্তর আপনারা ঠিক করবেন, 4 ঘন্টা অন্তর নিতে পারবেন না 6 ঘন্টা। টেম্পারেচার জানাতে হবে, রেসপিরেটরি রেট, খুব সহজ জিনিস, শ্বাসের রেট মাপা। আমি কিভাবে কোনটা মাপা হবে সেটা পরে বলছি। 3 নাম্বার হচ্ছে পালস রেট, অক্সিজেন স্যাচুরেশন মেশিনের সঙ্গে থাকছে, যদি সম্ভব হয় ব্লাড প্রেশার। আর যদি কারোর বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট থাকে, তার সুগার অন্তত দিনে 2 বার। তাহলে কি কি বললাম, এক বললাম অক্সিজেন স্যাচুরেশন, SpO2 বলা হয়। কিভাবে মাপবেন ওই পরের পার্টটা আমি পরে আসছি। 5 মিনিট এক্সারসাইজ করে, মানে হেঁটে তার অক্সিজেন স্যাচুরেশন কত এটা জানাবো, তার টেম্পারেচার কত 3 বললাম, 4 বললাম ব্লাড প্রেশার কত, 5 বললাম শ্বাস প্রশ্বাসের রেট কত। শ্বাস প্রশ্বাসের রেট, অ্যাডাল্ট মানুষ আমরা এইভাবে শ্বাস নিই। যে কোনো মানুষ যদি পেটে হাত রাখে, স্বাভাবিকভাবে টেনশনে বেড়ে যেতে পারে। আমি শুয়ে আছি, আমার ছেলে বা আমার মেয়ে বা আমি যদি নিজেই পেটটায় হাত রাখি, মিনিটে 20-22 বার। একটা অ্যাডাল্ট লোকের যদি মিনিটে 30 বারের উপর শ্বাস
প্রশ্বাস বাড়ে, তার মানে তার রেসপিরেটরি রেট হাই। আমার রেসপিরেটরি রেট 45 চলে গেছে, তার মানে সামথিং করোনার মূল সমস্যা কিন্তু নিউমোনিয়া মানে লাংসের সমস্যা। তাহলে রেসপিরেটরি রেট যদি স্বাভাবিক থেকে বাড়ে আমাকে কত জানাতে পারলে ভালো। অক্সিজেন স্যাচুরেশন মেশিন আমাদের রেড ভলান্টিয়ারদের ভিক্ষে করে জোগাড় করতে হবে, যদি কেউ কিনতে পারে কিনতে। মজার জিনিস হচ্ছে আমি যদি অক্সিজেন স্যাচুরেশন মেশিন ধরুন, আমাদের এখানে কেউ বিরাট বড় লোকেরা এইসব কাজে আসে, যারা করবো তারা এসব কাজে আসে, গরিব লোক ছোট লোকরা এইসব কাজ করে। এবার আমাদের ক্ষমতা নিয়ে একসঙ্গে পরীক্ষা অক্সিজেন স্যাচুরেশন মেশিন নেয়। সমস্যাটা হচ্ছে আপনি যদি আমার বাড়িতে নেন, হ্যাঁ আমার ভাইটার একটু সারাদিন মারতে হচ্ছে, হ্যাঁ আমার আপনি কালকে দিল তাহলে পাবেন না। তাহলে অক্সিজেনের এক আপনাকে তাকে গিয়ে মেপে করতে হবে, এটা মেপে দেখো আমাকে বলো। এবার আপনার আর কোভিড আছে জানেন, ওই অক্সিজেন স্যাচুরেশন মেশিনটা তো বেশি জল ফল থাকানো যাবে না, বেশি ঢাকানো যাবে না, একটু পরিষ্কার করে মুছে নিন, কিছুক্ষণ রাখুন, এছাড়া তো উপায় নেই। বেটার তাকে কনভিন্স করা আপনি অক্সিজেন স্যাচুরেশন মেশিন একটা অনলাইনেও কিনুন। এখন আমি যতটুকু জানি আগে তো দামটা কম ছিল, এখন 800-500 অনলাইন বাড়িতে ভদ্র ভালোভাবে পাওয়া যাচ্ছে। যার বাড়িতে কোভিড তাকে ইনসিস্ট করতে হবে অক্সিজেন স্যাচুরেশন মেশিন আপনাকে কিনতেই হবে, সমস্ত খরচের আগে দরকার অক্সিজেন স্যাচুরেশন মেশিন। অক্সিজেন স্যাচুরেশন মেশিনে মাপার আগে দুটো আমল আমরা ইউজ করি, আমার ওই ফেসবুকের ভিডিওগুলো একটু খেয়াল করে দেখবেন, তাতে আসে দুটো আমল মূলত ইউজ করি। এটা একটু গরম করে নিতে ঘষে নিতে, ঠান্ডা থাকলে হবে না, আঙুলে ঢুকে ফ্লাকচুয়েট করে, প্রথমে এলো 98, তারপরে নামতে 92 হলো, তারপরে আবার দেখা গেলো 95, 96 এসে স্টেবল হলো। যেখানকার মোটামুটি স্টেবল হচ্ছে সেটা অক্সিজেন স্যাচুরেশন। তার পাশে পালস রেট পিআর বলে লেখা থাকে, অক্সিজেন স্যাচুরেশন এসপিও2 বলে লেখা। 2 নাম্বার বললাম ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যদি অন্তত আমাদের রেড ভলান্টিয়ারদের গ্রুপ যদি চাঁদা তুলে একটা ওই এদের ওমরানের যে কোম্পানিটা ভালো আমার বাড়িতে আছে, আমি প্রথমত এত গন্ডগোলের রিডিং দেয়, ব্লাড প্রেশারটা যদি মাপা সম্ভব হয়। আর যার বাড়িতে সুগার আছে তাকে গ্লুকোস্টিক্সে মাপতে হবে করোনা, সুগারকে বাড়িয়ে সঙ্গে সঙ্গে যার সুগার কন্ট্রোল ছিল 140 কি 120, 140 ছিল পিপিআর, 110 ছিল ফাস্টিং, তার হঠাৎ করে 450 কোভিড হওয়ার। ওই জন্য কোভিড হলেই আমরা যারা ডায়াবেটিক ইনসুলিনের ডোজ অন্তত 2, 4, 5 করে বাড়াই এবং দিনে 2 বার করে মিনিমাম সুগার মাপার কথা। প্রেশার যা সামান্য ব্লাড প্রেশার কন্ট্রোল, আমার এক বন্ধু বলে হলো 240/120 ব্লাড প্রেশার নিয়ে ভর্তি হলো, সামান্য একদম হাইপারটেনশন কন্ট্রোল, ডাক্তারের বউ সেই নিয়ে ভর্তি হলো কোভিড, এরকম ভাবে ব্লাড প্রেশার বেড়ে গেল। তাহলে এইগুলো 4 to 6 আওয়ারে আপনাকে রিপোর্ট করছে, আমি 4টে বাড়ির দায়িত্ব নিচ্ছি, আমি এবার আমাকে দায়িত্ব, আমাকে ডাটা এন্ট্রি, যাদের ইয়ং ছেলে যারা ল্যাপটপ আছে, যাদের কাছে কম্পিউটার আছে তারা করতে পারে, ইভেন মোবাইল, নাম, ঠিকানা, তার কন্ট্যাক্ট নাম্বার, যেটা মেন লোক তার কাছে থাকবে, পেশেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার, এবং ওই 6 আওয়ারলি অক্সিজেন স্যাচুরেশনটা তার এখানে লিপিবদ্ধ করতে হবে। সে বলবে যে কি রাত 10টার অক্সিজেন স্যাচুরেশন রিপোর্টটা ও পাঠালো না, ও এই যে মনিটর করছে, যে এখানে বসে আছে, তার দায়িত্ব না পেশেন্টকে ফোন করা, তার দায়িত্ব ওকে ফোন করা। ও তখন বলবে তাহলে আপনি আমাদের যোগাযোগ ছেড়ে দিন, আপনার ব্যাপারে নেই, আপনি আমার পাঠানোর কথা একটু করুন। এবার যার অক্সিজেন স্যাচুরেশন সাডেনলি কমে যাচ্ছে, তখন তাকে আমার ব্যবস্থা করতে হবে। 94 এর তলায় নেমে গেলে একটু সিরিয়াস হতে হবে, 90 এর তলায় কিছুতেই আমরা নামতে পারি না, তাহলে কিন্তু তাকে ভর্তি করতে হবে। সমস্যা হলো রেড ওয়ানের মধ্যে তো একটা বামপন্থী সিপিএম ঢুকে আছে, আপনি যা করতে যাবেন এই দুনিয়ার মোটামুটি সবাই লাল ছাড়া সবকিছু রেড বললেই, যদি হসপিটালে গিয়ে বলে রেড ভলান্টিয়ার আমাকে এটা বলেছে, সিপিএম এর লোক, ডাক্তারকে গিয়ে বললে একই কথা বলবে, প্রশাসনকে গিয়ে বললে একই কথা বলবে। অতএব আপনি মানে আমার ভাইয়েরা এমন কিছু করবে না যেটা অন্যের গালাগালি দেওয়ার সুযোগ। আমরা ডকুমেন্টে রিটেন কোনো ওষুধ আপনি লিখতে পারেন, সে ক্ষমতা আপনার নেই, কিন্তু মুখে বললেও লিখবেন, লেখার অধিকার আপনার নেই, আপনি ফেঁসে যাবেন। ইভেন আজকের দিনে সবাই কিন্তু মোবাইলে
সব রেকর্ডেড ভয়েস, এটা মাথায় রাখবেন। মুখে বড় লোক বলে দিতে পারেন তাকে বাঁচানোর জন্য, আর নিজের বাপ বোনের জন্য কি করবেন, বাপ ভাই মায়ের জন্য, সেটা করোনায় আমি বাঁচিয়ে দিচ্ছি, সেই লাস্ট উপদেশটা সেটা বলব। তাহলে যার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে তাকে আমাকে অ্যাডমিট করা যায়, সেটা কি এক তো নেতা মন্ত্রীদের ধরতে হবে, আর নইলে অ্যাপসে গিয়ে বিভিন্ন সরকারি অ্যাপস আছে সেখানে ওয়েট করতে হবে। হবে আমি যতটুকু জানি এই সঞ্জীবন মেডিকেল কলেজে পড়ে থাকতে হবে, একটা বেড ফাঁকা হবে, তারপরে ভর্তি হয়ে কি হবে সে মজার গল্পটা মাইকে বলা যাবে। ভর্তি হয়ে কি হচ্ছে ডাক্তারি সেটা আমাকে ওই বাইরে গিয়ে বলতে হবে, তাহলে আমাকেও আর ডাক্তারিটা করতে দেবে না। ভর্তির পর কি হবে আমার বাস্তব পরীক্ষা, তাই যাই হোক তাকে ভর্তি করতে। একটা কথা আপনাদের অ্যাসিওর করতে হবে, ভর্তি করার পর কোনো সরকারি বা বেসরকারি জায়গায় ভর্তি করলে তার নাম বেড নাম্বারটা আমাকে জানাবে, কিছুটা হয়তো খোঁজ খবর দিতে পারি, এখনো লাভ কিছু বেঁচে আছে এরকম ডাক্তারবাবুরা আপনাদের পাশে আছে, এটুকু আমি জোর করে ভর্তি করা। এখন তো বলবো নির্মল মাঝদের দল আমাদের লাল নাম শুনলি টেলিভিশনে নিয়েছে। এবার ওষুধের কথায় আসি। ওষুধ আমি বৈদ্যনাথ ভাইকে একটা পাঠিয়ে দিয়েছি, গভর্নমেন্টের লাস্ট গত পরশু দেওয়া ইনস্ট্রাকশন কি কি বলেছে গভর্নমেন্টের, এটা বাইরে এটা ডাক্তারদের মধ্যে ইনস্ট্রাকশনটা হচ্ছে। এবার আমি আগেও প্রথমেই বলেছি কথা, করোনার কোনো ওষুধ নেই। ডক্সিসাইক্লিন ইজ নট এ ড্রাগ অফ করোনা, অ্যাজিথ্রোমাইসিন নট এ ড্রাগ অফ করোনা, করোনার আইভারমেকটিন নট এ ড্রাগ অফ করোনা, এগুলো কোনোটা করোনার ওষুধ নয়। রাদার করোনায় যে ধরনের সেকেন্ডারি ইনফেকশন মানে অন্য ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে সেখানে ডক্সিসাইক্লিন বেটার কাজ করছে। বলা আছে আগে ছিল একটা সময় ওই গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ছিল এইচসিডিএস, এখন গভর্নমেন্ট ইনস্ট্রাকশন হচ্ছে ডক্সিসাইক্লিন। ওটা আপনারা পাঠানো করতে যাবেন, ওটা গভর্নমেন্টই তাকে দেবে। আপনি বলে মনে করিয়ে দেবেন আপনি ডক্সিসাইক্লিনটা দিনে দুবার করে খাচ্ছেন তো, আইভারমেকটিনটা প্রথম দিন একটা এরকম পরপর খাচ্ছেন তো, কেউ দিয়েছে 3 দিন, কেউ দিয়েছে 7 দিন খাচ্ছেন। আপনি ভিটামিন সি খাচ্ছেন, জিঙ্ক খাচ্ছেন, দূর বাবা দিনে রোজগার চাই 150 টাকা, তাও এই করোনার মাঝে রোজগার নিয়ে আমি ঘ্যানটা নাই। আপনি কি সব ওষুধের নাম বলছেন, ও তো প্রাইভেটে কিনতে হয় বলছে, সরকার এখন ডক্সিসাইক্লিন 4টে দিয়েছে, বাকিটা নেই বলেছে, আইভারমেকটিন নেই বলেছে, একটা দিয়েছে, আর ভিটামিন সি জিঙ্ক বলেছে খেয়ে কিনে নিতে। কেন আপনি মাল্টিন্যাশনাল কোম্পানি পাইবেন দিয়ে? আপনারা আমি তো বহুদিন আগে, আজ থেকে 10 বছর আগে থেকে কি 20 বছর আগে থেকে আমি একটা চার্ট বের করেছিলাম কোন খাদ্যে কোন জিনিসটা বেশি। ভিটামিন সি এর কমনেস্ট সোর্স হচ্ছে আমলকি, ইন্ডিয়ান গুজবেরি, রিচেস্ট সোর্স আমলা, সব থেকে বেশি ভিটামিন সি থাকে। তাহলে আমি যদি আমলকি জোগাড় না করতে পারি লেবু না জোগাড় করতে পারি টমেটো, জিঙ্ক, একটা কথা বুঝে নিন, জিঙ্ক বলেন ভিটামিন সি বলেন এই সমস্ত কিছু কিন্তু প্রকৃতি থেকে উঠে এসেছে। তাহলে প্রকৃতি থেকে যে ধরনের খাদ্যদ্রব্য সবজি যেগুলো উঠে আসছে তার মধ্যে সবটা আছে। ভিটামিন সি এর মজা হলো ভিটামিন সি কে ওপেন এয়ারে রাখা যাবে। একটা ভিটামিন সি ধরুন আমি বলছি আমলকিটা কেটে যদি আমি 24 ঘন্টা রাখি তার 80% ভিটামিন সি ক্ষমতা চলে যায়। ওই জন্য গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ শাক, শাককে কখনো শাক পাতা সবজিকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে কুচো করে আনতে হবে, তাহলে তার অধিকাংশ মিনারেলস বেরিয়ে। বড় লোকদের ফ্ল্যাট বাড়িতে ফ্রিজে রাখা শাকসবজির মূল্য প্রায় নেই, বসে করে আমার মা বললেও শুনবে না, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে শাকের চচ্চড়ি হচ্ছে, শাকের গুণ কিন্তু তাতে থাকবে। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন ইংল্যান্ডে যাওয়া, আমার একটা আত্মীয় আছে, আপনারা শুনলে দেখলে অবাক হয়ে যাবেন এগুলো মানুষ না জীবজন্তু। আমাদের বাঁদরগুলো হনুমানগুলো ওই রকম পাতা খাবে, কিন্তু খেয়ে মুখ থেকে বমি চলে আসছে, কি সব শাক বাজার করেছে সবটাই শাক, আর দুটো মদের করেছে ইংল্যান্ডে পাউন্ডিও মদের লোক খেয়ে কিন্তু আমার পাড়ার মতো রাস্তায় চলে গাড়াগাড়ি করলে তার 1 মাসের রোজগার চলে যাই। তাহলে ভিটামিন সি, ক্যালসিয়াম খেতে বলছে, রিচেস্ট সোর্স অফ ক্যালসিয়াম আতা, খেজুর, খেজুরে প্রচুর ক্যালসিয়াম,
টাকা সব মিলিয়ে বলতে পারি প্রকৃতি থেকে। মাটি যদি কেউ খায় মাটির মধ্যে দিয়ে সবকটাই প্রকৃতি জাত যে জিনিসগুলো সেই খাদ্যের উপর আপনাদের ভরসা। আর আলাদা আলাদা করে ভিটামিন সি খাবো, জিঙ্ক খাবো, পাবলিক একটা অর্ধশিক্ষিত পাবলিক বাজার চালু করেছে কি ইমিউনিটি বাড়াবে। দূর মশা, ইমিউনিটিও ভাবে বাড়ে না। ইমিউনিটি জন্মগত, ইনেট ইমিউনিটি অধিকাংশটাই জন্মগত। আমার মা খেতে পায়নি, আমার মা বাড়ির 8টা বইয়ের মধ্যে একটা বউ আমার মা, একান্নবর্তী পরিবার। আমাদের বাড়িতে এক কড়া দুধে রান্না হলে আমার মাও 1 কাপ খেত। বড় ছেলে 1 কড়া ফুটছে 1 কাপ খাবে, 1 গ্লাস জল, 1 কাপ জল ঢালবে। বড় মেজো ছেলে খেলে 1 কাপ, আবার 1 কাপ জল। সেজো ছেলে খেলে 1 কাপ, আবার 1 কাপ জল। দুধ আর কমছে না, মা কিন্তু লাস্টে 1 কাপ খেল, তার সন্তান। আমরা এই আর্থসামাজিক ব্যবস্থায় আমাদের ইনেট ইমিউনিটি কোথায়? আপনি তো আজকে ভিটামিন সি জিঙ্ক দিয়ে হবে না কিন্তু, ওই দিয়ে ইমিউনিটি বাড়ে। এটা প্রথম। ইমিউনিটি সম্বন্ধে লোকে অনেক কিছু বাজারে ইমিউনিটি বুস্টার বাজারে পেয়েছে, সব টাকা ওষুধ কোম্পানি খেয়ে আমার মতো জাতের বলা অথবা প্রমাণ। তাহলে এই ওষুধের মধ্যে একটা আপনারা জেনে রাখুন, একটা ডক্সিসাইক্লিন লেখা হচ্ছে, আইভারমেকটিন লেখা হচ্ছে, ভিটামিন সি, জিঙ্ক, প্যারাসিটামল। আপনি এটা বলতে পারবেন যে ক্যালপোলপ্রোসিন ওগুলো খান মাথার যন্ত্রণা কাটাতে জন্য, কিন্তু এই কথাটা মাথায় রাখবেন এমনি আপনি দুর্বল। আমি 5-7 জন যাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট এসেছে এই গত 4-5 দিনে, তাদের প্রথম 2-3 দিন ব্যাপক বমি হয়েছে, সবাই বমি করছে। আমি বলছি বাবু একটা করে অনলাইন ট্যাবলেট দিনে 2 করে খাও। এবার বমি হলেই মানে কিন্তু আপনার শরীর থেকে ক্লোরাইড, সোডিয়াম, পটাশিয়াম সব বেরিয়ে যাচ্ছে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেগুলো শরীরের মেন চালিকা শক্তি, এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে আটকানোর জন্য বিশেষ করে যখন একদম যারা করোনা পেশেন্টের জানে প্রথম 5-7 দিন কোনো রুচি নেই, যে জল পর্যন্ত তাকে নাকি খেতে ভালো লাগছে। আমি বলছি তুমি এক কাজ করো, ভাত কম নিয়ে প্রেসার কুকারে অনেকগুলো সিটি দিয়ে ভাতের ফ্যান করো, পাতলা ভাতের ফ্যান, তাতে পরিমাণ মতো একটু নুন দাও, একটু লেবু দাও, একটু ওপরে মরিচ ছড়িয়ে দাও, একটু তেল দাও, সেটা সিপ করে করো, চায়ের মতো করে একটু একটু করে খাও। তুমি আম পোড়া শরবত। আমি নিজে করোনা পেশেন্টের বাড়িতে একটা কোল্ড ড্রিঙ্কস বড় মাজার প্যাকেট দিয়ে দিলাম, বোতল দিয়ে। বললো দাদা মাজা খাবো? আমি কিছু খাচ্ছিস না তো, তবু তো জল খাবি। 2 ঘন্টা অন্তর অন্তর বাথরুম যেতে হবে, রেচার করতে হবে, দিনে 3-4 লিটার জল তো খেতেই হবে। এটাও আপনাদের ইনস্ট্রাকশনের মধ্যে পড়বে। হাই প্রোটিন, খুব বলা আছে হাই প্রোটিন ডায়েট। হাই প্রোটিন মানে প্রত্যেকে প্রোটিন দেবে। আমি তো আবার বলছি সে তো রোজগার করে পাবো, ভাবলে হবে না। এটা আমাদের চৌধুরীদের বা পাত্রদের বাড়ি, বড় লোকের বাড়ি সুদ খাটা কাটে। হাই প্রোটিন বলতে যে মানুষটা গরুর মাংস খান, তিনি গরুর মাংস যদি ভালো লাগে দিনে 4 বার খাবেন, পুরো কম বেশি করে, মানে বারে বারে বেশি। আমি তো সবাইকে বলি গেঁড়ি আর ঝিনুক, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, গেঁড়িকে একটু টমেটো দিয়ে কড়কড়ে করে ঝাল করে, ডিম ভাজা খাও, এগুলোই হাই প্রোটিন। মাছ মাংস দিন, তার মধ্যে গেঁড়ি, ঘুগনি, এগুলো একদম প্রাণীয় প্রোটিন। প্রাণীয় প্রোটিন হজম করতে একটু অসুবিধা হয়। অ্যানিমাল ভেজিটেবল প্রোটিনের মধ্যে মুসুর ডাল, সোয়াবিন। এবার মুসুর ডাল তো এই করোনার যা টেস্ট, মুসুর ডাল ভালো লাগবে না। মুসুর ডালকে আপনি তাতে লেবু দিন, তাতে একটু নুন দিন, তাতে একটু মরিচ দিন, একটু সামান্য চিনি দিন, মুসুর ডালটাকে একটু যতবা ওই ফোড়ন দিয়ে একটু খেতে ভালো লাগে এরকম ভাবে খাওয়া, তাহলে তার ভালো লাগে। কিন্তু এটা মাথায় রাখতে হবে লিকুইড জল বেশি পরিমাণ খেতে হবে। আর অম্বল হলে একটা ডিগ্রি অম্বলের ওষুধ, এটা পাবলিক জানি, এটা খেতে হবে। এটা হচ্ছে আমি আপনাদের জানার জন্য, কিন্তু আপনারা কখনো প্রেসক্রিপশন করতে পারেন না, অধিকার। এরপরে আসছে, আমি আগে বলেছিলাম রোগ শুরু হওয়ার লক্ষণ শুরু হওয়ার থেকে 2 থেকে 7 দিনের মধ্যে লক্ষণ শুরু হয়। আপনাকে সব থেকে দায়িত্ব নিতে হবে ওই 7 থেকে 10 দিন লক্ষণ শুরু হয়, মোস্ট ডেঞ্জারাস পিরিয়ড। যা কিছু পেশেন্ট আপনারা হিসেব করে দেখুন, করোনায় যাদের অক্সিজেন লেগেছে, হসপিটালে ভর্তি হয়েছে 7ম, 8ম, 9ম দিন, 6 দিনের পর। 7ম দিনের সময় হচ্ছে কি, 6ষ্ঠ 7ম দিনে যেটা বললাম সাইটোকাইন স্টল হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট টাইম।
ওইটা যদি মিস করে যাই আমরা, পেশেন্টকে বাঁচানো, হসপিটালে ভর্তি করা সবটুকুই কষ্টের মধ্যে পড়ে। সেটা আপনি বুঝবেন কি করে? যে মানুষটা 2-3 দিন জ্বর হওয়ার পর জ্বর একদম ছেড়ে গেল, 7ম দিনে আবার জ্বর এলো, ওই জন্যই টেম্পারেচার, 8ম দিনে জ্বর এলো, ডেঞ্জারাস সাইন, জ্বর ফিরে এলো। অক্সিজেন স্যাচুরেশন একটু কমে গেছিল, 95-95-94 চলছিল, মাঝখানে পরে আবার 5ম 6ষ্ঠ দিনে অক্সিজেন স্যাচুরেশন একটু বেড়ে গেল, 97-98 চলল, হঠাৎ করে অক্সিজেন স্যাচুরেশনটা 92 হয়ে গেল। ডেঞ্জার, এটা সাইটোকাইন স্টর্ম আরম্ভ হয়েছে। কাশি বেড়ে গেল, জ্বর বাড়লো, কাশি বাড়লো, অক্সিজেন স্যাচুরেশন কমে গেল। মোস্ট ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, মানুষটা বারবার বলছে আমি ভালো নেই। আমরা যারা বাচ্চাদের ডাক্তারি করি, আমরা একটা বলা উচিত না, কিন্তু আমরা বিধানরা বলি না নিতে, কিন্তু বাচ্চাদের ওয়ার্ডে বিশেষ করে একটা মাকে দেখলেই বোঝা যায় বাচ্চারা কেমন আছে। মায়ের মুখটা দেখলেই বাচ্চার রিফ্লেকশন। একটা মানুষের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন, যতই বৈদ্যনাথ ভাই বলুন না কেন ইলেকশনে জিরো হয়ে আমার কিছু হয়নি, আমি যেমন ছিলাম তেমন আছে, পোস্ট যা ফেসবুকে পোস্ট করছে তো হতাশা, জীবনানন্দ কবিতা পোস্ট করছে, ওসব বললে হবে? আপনার সঙ্গে কথা বললেই হয়ে আপনি এই মুহূর্তে ভালো নেই, আমার মন ভালো নেই, আমার শরীর ভালো নেই। ঠিক এই টার্মটাই আমার উচ্চারণ করছে বলছি, আমার মেয়েরই বন্ধু সংযুক্ত বলে, মামা আমাকে মামা বলে, তার ফিট পেতে বলছে, আমার না বড্ড কষ্ট হচ্ছে। কেমন কষ্ট হচ্ছে? অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে মামা, কিন্তু আমরা তোমাকে বোঝাতে পারছি না আমার কেমন কষ্ট হচ্ছে। যে 2 দিন আগে কিন্তু বলেন এই ভালো রাজেশ বলে একটি ছেলে আমাদের গ্রুপ করে, সে বেশ চলছিল, হঠাৎ করে ওই 6ষ্ঠ দিনে না 7ম দিনে আমাকে বললো, দাদা আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, এখন উঠতেই পারছি না, দুর্বল লাগছে, আমার অস্বস্তি হচ্ছে, আজকে আমার অক্সিজেন স্যাচুরেশনটা 94, কখনো কখনো 92 দেখছি। এইটা হচ্ছে স্টেরয়েড যোগ করার আইডিয়াল টাইম। এটা আপনি কখনো লিখতে পারেন, আপনি কখনো বলতে পারেন, কিন্তু আমি বলছি আপনার যদি ছেলে হয়, আপনার যদি মেয়ে হয়, আপনার যদি বাপ হয়, আপনি মিথাইল প্রেডিসন 8-8-16 দিনে 2 বার দিতেই পারেন, 4 দিন। শর্ট টার্ম শর্ট কোর্স স্টেরয়েড নাথিং আর কোনো ক্ষতি করে না। স্টেরয়েড এখানে ম্যাজিক টার্ম, মানুষকে হসপিটালে মরা তো দূরের কথা, হসপিটালে অ্যাডমিশন আটকাচ্ছে। আমি 3টে মানুষকে, আমি বড় দেখি না, ফোনে 3টে মানুষকে আমি স্টেরয়েড দিয়েছি, তার 3 দিনে কমে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে, দুটো ট্যাপার হয়ে গেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমরা সাধারণত যেটা কোভিড পজিটিভ তার এই সাইটোকাইনিক স্টর্ম ক্লিনিক্যালি আরম্ভ হয়েছে, সিআরপি বেড়েছে, ডিডাইমার বেড়েছে, অত নয়। সে বলছে আমার কষ্ট হচ্ছে, তাকে আমি 8-8-16 দিয়েছি, কিন্তু এটা 32-64-68 পর্যন্ত ওঠা যায়, প্রচুর বাড়ানো যায়। এবং যারা কোভিড আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে আছে, হিউজ পরিমাণ স্টেরয়েড দেওয়া হচ্ছে, হিউজ অকল্পনীয় স্টেরয়েড দেওয়া হচ্ছে একমাত্র বাঁচার রাস্তা। এটা আমরা কিভাবে করছি? লক্ষণ চলে গেলে মোটামুটি 3-4 দিন, ওই দিনে 16, আমার মাঠটা কি করেছিলাম সেটা পরে আসছে, তারপরে কমিয়ে যাক, তারপরে আবার দিন 8-10-এর মধ্যে পেশেন্টও ভালো হলো, আস্তে আস্তে বন্ধ করে দেবেন। এটা আপনি কখনো প্রেসক্রিপশন করতে পারেন না, কারণ আমরা যারা ভিজিট নেওয়ার জন্য বসে আছি, যতই আমি রুগীর গায়ে হাত না দিয়ে আমি বড় বড় কুকুরি মারি, আমি কিন্তু যেই আপনি শুনবো রেড ভলান্টিয়ার দিয়ে যেটা আমি সব আমার ভাত খাচ্ছে, আমি কাজ করবো, আমি ডাক্তার ওই প্রথম কিস্তি করবো, কে লিখেছে কে বলেছে, এটা কিন্তু আমি বলছি ফর দ্য সেক অফ দ্য পিপল। আমি একটা ফেসবুকে ক্লিন কাট পরিষ্কার বলেছি এবং বলেছি আপনারা আমার ভুল ধরবেন না, ভুল নেবেন না, যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাইছি। আমি গ্রামীণ চিকিৎসকদের দিয়ে বলছি, কলকাতা থেকে আমাদের ডোমজুড়ে যদি 50-30টা ডাক্তার আসতেন, অমুক স্পেশালিস্ট তমুক স্পেশালিস্ট, গত বছর থেকে অলমোস্ট আসা বন্ধ করেছে। তাদের বইয়ের সব শাড়ি নষ্ট করা গেছে তারা বাঁচার জন্য। আর আমাদের গ্রামের কোয়াক ডাক্তারগুলো, যাদের আরএমপি বলে লোকে, যাদের ঘৃণা করে, তারা বাঁচিয়ে রেখেছে মানুষকে। আর যখন ওই বড় লোক ডাক্তারবাবুগুলো গাড়ি চড়িয়ে, দামি গাড়ি চড়িয়ে ফেরতেছে, 500 টাকা ভিজিট নিয়ে আসবেন, তখন আপনারাও ল্যান্ড করে বলবেন, আর ডাক্তার বলবেন এসব কে করেছে, সব ডাক্তারই করেছে, ধর্ম সে আপনি ছিলেন না।
এটা করুন চিন্তা। যাই হোক, ওটা আমি গ্রামীণ ডাক্তারদের জন্য পরিষ্কার বলেছি, ওটা শুনে নিতে পারি। তাহলে আমি বললাম বিপদের সাইন কখন বললাম। এরপরে একটা মানুষের মধ্যে প্রয়োজন আছে ভ্যাকসিনেশন, ভীষণ প্রশ্ন। ভ্যাকসিনেশন রিভিউ একটা কথা কিন্তু পরিষ্কার বুঝলি, এখনো পর্যন্ত করোনা ভ্যাকসিন তো মাস 3-4 করে বাজারে এসেছে বিশ্বজুড়ে। অর্থাৎ রিপোর্টও, কেস রিপোর্টও বেশি হয়নি, ট্রায়াল রিপোর্টও বেশি হয়নি। কোন ভ্যাকসিনের প্রোটেকশন রেট কত, ভ্যাকসিন কি বিষয়টাকে বুঝি। আমরা যে পোলিও খাওয়াই, পোলিও ইনজেকশন হয়, ডিপিটি, হামেটিকে, মাম্পস, ভ্যাকসিন হচ্ছে সেই রোগটারই ছবি করে শরীরের মধ্যে ঢুকে। পোলিও যেটা আমরা খাওয়াই বাচ্চাদের, পোলিও ভাইরাস থেকেই কিন্তু বাচ্চার শরীরে খেলা হচ্ছে। ওই যে ড্রপটার মধ্যে অজস্র পোলিও ভাইরাস আছে, সেই ভাইরাসটা রোগ করতে পারে না, কিন্তু ভাইরাসটাকে দেখতে, মানে ভাইরাসটা পোলিওর ভাইরাস। শরীর কি করলো, এইটা পোলিওর ভাইরাস বুঝে শরীর পোলিওর এগেইনস্টে ওই বাচ্চাটির শরীরে অ্যান্টিবডি তৈরি করে না। এবার অরিজিনাল যখন পোলিও আসল আসবে, ভাইরাসটা আমার শরীরে আসবে, ও তখন মারতে শুরু করে শত্রু চেনা মেমারি। ঠিক এই যে চিনে রাখা, ধরুন আপনাকে আমি এই ভাইগুলোকে দেখছি, আজকে আমার চোখগুলো মুখগুলো মনে থাকলো 2 দিন, এবার আস্তে আস্তে আমার ফেডেড হয়ে যাবে, মুখগুলো হারিয়ে যাবে। আপনি আবার 5 দিন পরে আপনার সঙ্গে দেখা হবে, আবার 15 দিন পর, আবার 1 মাস পরে আমার মেমারিকে আপনি রিকালেক্ট করছেন, আপনি মেমারিটাকে বারবার ঘুরিয়ে দিচ্ছেন। এটাকে আমার মেমারিকে বুস্টিং করছে, এটাকে বলা হয় বুস্টার। মানে আমার যে বডির ইমিউনিটি ভ্যাকসিন নিয়ে গ্রো করেছে সেটাকে আমি আরেকটু বাড়িয়ে দেব। মজার জিনিসটা হচ্ছে প্রথম ডোজ, এটা পৃথিবীর যত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে একইভাবে হয়েছে, প্রথম ডোজ নেবার পর আমার শরীরে কতটা অ্যান্টিবডি তৈরি হলো, সে যখন অ্যান্টিবডি কমতে শুরু করেছে তখন আমি সেকেন্ড ডোজ দিই। এটাকে বুস্টার করা। কোনো ভ্যাকসিন লাইফে একবার নিলে আর বুস্টার করা বাচ্চাদের। কোনো ভ্যাকসিন দেখুন, পোলিও বা ডিপিটি 3 বার নেওয়া হচ্ছে। ডিপিটি ফার্স্ট ডোজ একবার, সেকেন্ড ডোজ একবার, থার্ড ডোজ একবার, আবার 1.5 বছরের বুস্টার, আবার 5 বছরের বুস্টার, টিটেনাস প্রতি 5 বছর। তাহলে এই যে বুস্টিং সিস্টেমটা কত, আমার যদি ফার্স্ট ডোজ বলি এই করোনা ভাইরাস নেবার পর দেখা গেল 2 বছর আমার মধ্যে অ্যান্টিবডি বেশি আছে, তাহলে আমার সেকেন্ড ডোজ 2 বছর পরে কমছে, তখন 2 বছর পরে হবে। এখন যেহেতু পূর্বাবিষ্কার হয়নি, ওনারা একটা যারা ভ্যাকসিন আবিষ্কার করলেন তারা একটা বুস্টিং ডোজের ডেট ঠিক করে দেবে, সেটা হচ্ছে 6 to 8 উইকস। প্রথম বলা হয়েছিল নট লেস দ্যান 4 উইকস, 4 সপ্তাহ আগে আপনি দ্বিতীয় ডোজ দিতে পারবেন। কেন সেটা আরো বিস্তারিত বলতে পারছি না। তাহলে একটা ভ্যাকসিন নেবার 4 থেকে 6 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ বুস্টারটা আসবে, কিন্তু সরকার মশাই যখন দিতে পারছেন না তখন ওটা বলে দিলেন না 6 সপ্তাহ 42 দিনের আগে আমরা দিতে দরকার নেই। এখন বলছেন ওটা 8 সপ্তাহ, কদিন আগে বলেছেন, এখন বলছেন 12 সপ্তাহ। আসলে ইলেকশনের আগে আমি শুনেছিলাম 6 তারিখে, 2 তারিখ ইলেকশনের 6 তারিখে একজন কাপড় জড়িয়ে বললেন সব ভ্যাকসিন দিয়ে ওরা বাবা নিয়ে বললেন ক্লাসটা করা লাগে, আর একজন বললেন আমি ওখান থেকে সব ভ্যাকসিন পাঠিয়ে দেবো, আপনারা নিশ্চিন্ত। দুজনেই জানতেন কটা ভ্যাকসিন আমার দেশে আছে, দুজনেই জানেন আমার পিছনে ক কিলো গু লেগে আছে, সেই গুটা কিভাবে পরিষ্কার, ওনারা দুজনেই জানতেন। তাহলে আমাদের নিয়ে জনগণকে নিয়ে এইটা আপনারা বুঝেন, আমাদের তাহলে বোঝার দরকার কি? ভ্যাকসিন নিয়ে আমরা প্রশ্ন করবো, দিদি আমি তো দাদা আমি তো ফার্স্ট ডোজ দিয়েছিলাম, আজকে 10 সপ্তাহ এগুলো পেলাম না। 12 সপ্তাহ 16 সপ্তাহ পরে নিলেও চলবে, এত হাত পাক করার কিছু নেই। ইট ইজ বেটার 8 উইকস, 6 to 8 উইকস, 6 থেকে 8 সপ্তাহের মধ্যে নেওয়া। অত উপায় আপনি এটা ভাববেন না 12 সপ্তাহ পরে নিলে ভ্যাকসিনটা, প্রথম ভ্যাকসিনটা কোনো কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, তখন সেটা সেকেন্ড ডোজ হিসেবেই বিবেচিত। তার মানে আপনি 12 সপ্তাহও নিতে পারেন, 16 সপ্তাহও নিতে পারেন, যদি পারেন নেই, কারণ ওটা আমারও ক্ষমতা নেই, ওটা দাদার মধ্যে থাকা। আর একটা কথা জেনে রাখুন, কিছু কিছু রোগে আমাদের স্টেরয়েড চলে। আমারই বাচ্চাটা আছে নেফ্রোটিক সিনড্রোম, অন্তত এই মুহূর্তে 20খানা বাচ্চা যাদের স্টেরয়েড হাই ডোজে স্টেরয়েড চলে। স্টেরয়েড যদি রেগুলার চলে, তার ডোজটা যা রেনাল ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, কিডনি পাল্টানো হয়েছে, এরা অনেক রোগ আছে,
তাদের ক্ষেত্রে 7.5 মিলিগ্রাম মানে অনেক ডোজটা কমিয়ে নিয়ে আসার পরে ভ্যাকসিন দিতে হবে। যার কোভিড পজিটিভ হয়েছিল আগে বলা ছিল তার 6 সপ্তাহ 4 সপ্তাহ পরে সে ভ্যাকসিন নিতে পারে। ধরুন আমার কোভিড আজকে পজিটিভ হলো, আমার টেস্ট হলো 4 দিন পরে, যেখান থেকে আমার লক্ষণ শুরু হয়েছে তার 4 সপ্তাহ পরে আমি ভ্যাকসিন দিতে পারি। এখন সেটা করে দেওয়া হয়েছে 3 মাস। যদি কারোর কোভিড পজিটিভ হয় সে নেক্সট 3 মাস পরে ভ্যাকসিন দিতে পারে। একটা সময় বলা হয়েছিল কোভিড পজিটিভ পেশেন্ট ব্লাড যদি ডোনেট করেন, ব্লাড ডোনেশন ক্যাম্পে যান, মিনিমাম 4 উইকস ছিল। এই মুহূর্তে ইনস্ট্রাকশন হচ্ছে 2 সপ্তাহ পরে কোভিড হয় মিটে যাওয়া, কোভিড যাবে সবকিছু আমরা বলছি লক্ষণ শুরু থেকে। লক্ষণ শুরু থেকে 12 দিন 14 দিন হয়ে যাওয়ার পর আপনি ব্লাড দিতে পারেন। এটা লেটেস্ট ইনফরমেশন। আর কি বলার মধ্যে আছে, তাহলে ব্লাড কবে দিতে পারবেন বলে দিলাম। এখানে একটা বিষয় আছে, প্রোফাইল্যাকটিক মেডিসিন। ডাক্তার বাবু বা দাদা আমার বাড়িতে তো দেখছেন আমার বাবার কোভিড হয়েছে, আমার ছেলেটাকে কি করবো, আমার মেয়েটাকে কি করবো, আমার বাড়ির লোককে ক্লিয়ারলি জেনে নিন বিলো 10 ইয়ার্স মানে 10 বছরের তলার কোনো প্রোফাইল্যাকটিক মেডিসিন সারা বিশ্বে নেই। মানে আমার যদি কোভিড হয়ে থাকে, আমার 6 বছরের একটা কি 8 বছরের একটা 9 বছরের বাচ্চা আছে, তাকে কোনো ওষুধ আগাম খাবার নেই। আর একটা কথা শুনবে যে 10, 12, 14 বছর পর্যন্ত কোভিড পজিটিভ বাচ্চাদের আরটিপিসিআর পজিটিভ হয়েছে কোনো ওষুধ আমরা দিচ্ছি না। ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন কোনো ওষুধ দেওয়া হবে না। বাচ্চাদের ওই এসি 2 বলেছিলাম, যে দরজার কথা বলেছিলাম, ওই দরজাটার সংখ্যা খুব কম, ওই ডোরটা ওই জিনিসটা বাচ্চাদের নেই। না ওইটার জন্য বাচ্চাদের আক্রান্ত হয়ে মৃত্যুর হার প্রায় ছিল খুব রেয়ার। কোনো অন্যরও হয়েছে তার সঙ্গে কোভিড পজিটিভ হয়েছে, সেই রোগটা এখানে ঘোরা হয়েছে সেটা আলাদা। শুধু এক্সক্লুসিভ কোভিডের কারণে মৃত্যুর হার বাচ্চাদের নগণ্য নেই বলি। 10 বছরের প্রায় ওই কেউকে যেন বেরোস্তানি করে ডক্সিসাইক্লিন ওইসব কথা বলা যাবে না, নেই। এবার প্রোফাইল্যাকটিক মেডিসিন বাড়িটা একজন সরকার অন্তত একটা বলেছে, যেটা অনেক ডাক্তার খাচ্ছে। দুঃখের বিষয় আমি এখনো কোনো রকম ওষুধ কোভিডের জন্য খাই, সেটা হচ্ছে আইভারমেক্টিন। তারা একটা সরকারি ইনস্ট্রাকশন দিয়েছে, যদি কোভিডের কন্ট্যাক্টে আসে, এটা কেউ মনে করলে খেতে পারে। ওই ইনস্ট্রাকশনটা আমি বৈদ্যনাথ ভাইকে পাঠিয়ে দিয়েছি। 0 ডোজ মানে আজকে আমি কোভিডের কন্ট্যাক্টে এলাম, প্রথম দিন খাবো, 24 ঘন্টা পরে একটা আইভারমেক্টিন 12 খাবো, 7 দিন পরে একটা খাবো, তারপরে প্রতি মাসে। এটা অধিকাংশ ডাক্তাররা খাচ্ছে, আমি রংবাজি করে বলছি আমি কিছু খাই। এরপরে কতগুলো জায়গা আছে, সেটা হচ্ছে আমার যারা কর্মী তারা কি সাবধানতা। এটা আমি বলেছিলাম পরে বলব, এটা কেন মাথায় রাখার জন্য আসল কথা মাথায় রাখা। মাস্ক, এই ভাইরাস কোনো মাস্কে আটকায় না। তাহলে মাস্ক না করলেই আসছিলাম যখন, তখন ওই সিভিক পুলিশ, এখন সিভিক পুলিশ তো বাজারে বেশি, পার্মানেন্ট চাকরি দিতে হয় না। সিভিক পুলিশ কিছু টাকা তোলে, সেটা পরে পুলিশ, তারপরে যেতে সুবিধা। সার্কুলেশন রক্তের সংবহন করতে যেমন সিভিক পুলিশ হচ্ছে আর বেশি লোহিত রক্ত, অক্সিজেন পৌঁছে করে পৌঁছে যায়। সিভিক পুলিশ একটা লাঠি নিয়ে মাঝে মাঝে দেখছিল কোথায় মাস্ক করো। যে দেশ, যে সরকার একটা মানুষের ভ্যাকসিন দিতে পারে না, মানুষকে ভাত রুটি রোজগার খাওয়াতে পারে না, যারা করোনা আক্রান্ত হয়ে আমার চোখে দেখা 6,000 টাকা পার হেড খরচা করে, পার হেড 6,000 টাকা খরচা করে বোম্বে থেকে টাকা সমা করে ঘরে ফিরেছে, যাকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি, গ্রামের লোক যাকে ঢুকতে দেয়নি, যাকে মানুষ কুকুর ছাগলের মতো ব্যবহার করেছে, যে লোকটার টাকায় পাড়ায় মন্দির হয়েছে, যে লোকটার টাকায় পাড়ায় স্কুল হয়েছে, তাকে পাড়ায় কুকুর ছাগলের মতো ব্যবহার করেছে, সেই দেশটা যারা চালায় তাদের এরকম লাঠি তুলে মাস্ক করার কার অধিকার? আমি বলতে পারি না যে মাস্ক করবেন, কারণ আইসিএমআর ইনস্ট্রাকশন মাস্ক করে ভাই করোনা খাবে। আমার পাড়ায় ছেলে মেয়েগুলো সাক্ষী, 60 দিন আমরা একটা গতবারে কিচেন চালিয়েছি, 48 জন ছেলে মেয়ে পৌঁছিল, তার মধ্যে 4 জনের অ্যান্টিবডি পজিটিভ এসেছিল। অ্যান্টিবডি পজিটিভ মানে হচ্ছে তাদের করোনা হয়েছিল। তাদের সেই বউগুলো
সেই বউয়ের দুটো বউ ছিল, দুটো ছেলে ছিল, তারা একসঙ্গে কুটনো করেছে, একসঙ্গে বাজার করেছে, একসঙ্গে আমরা রান্না করেছি, আমরা একসঙ্গে একটা বিড়ি দুজনে খেয়েছি, এরকম আছে। তাদের একজনের কোভিড অ্যান্টিবডি এলো বেশি, করোনা, তবে এই আমার হলো না, অভ্যাস হয়ে গেছে। আপনি মাস্ক দিয়ে কি করে আটকাবেন? সেই সময় আমাদের পাড়ায় একটা শ্রেণীর লোকেরা বলেছিল সঞ্জীব চ্যাটার্জি আমাদের পাড়ায় কোভিডটা ঢুকিয়ে দিল। দুঃখজনক ব্যাপার, সবাই ভালো থাকুক, পৃথিবীর সব সংখ্যা, তাদের দরজাগুলো এখন বন্ধ হয়েছে, আমাদের গিয়ে তাদের বাড়ি স্যানিটাইজ করতে হচ্ছে। খুব দুঃখজনক, তারা কিন্তু বেরোল। আমি বলেছি প্রথমেই আপনাদের কি বলেছিলাম, জাতি ধর্ম আর রাজনৈতিক রং দেখবেন না। আমার পাড়ায় রাজনৈতিক লাল ঝান্ডাধারী লোকই কিন্তু বাড়ির চৌকট দিন লাল ঝান্ডাধারী, কংগ্রেস চৌকাট, আর তৃণমূলের ভোট দেয়, তৃণমূলের পোস্টার আমরা এরাম ছেলে কিন্তু আমার এই করোনার ছেলে না। তাহলে লোকের সময় জাত ধর্ম রাজনীতির কোনো বিভেদ, যেমন দাঙ্গার সময় আমার অতি প্রিয় মুসলিম ভাইটাও সঞ্জীব চ্যাটার্জি বাউন বলে ভাববে, আমি যে গরুর মাংস খাওয়া বাউন সে বিচার করবে না, আর আমি দাঙ্গার সময় ওটা মুসলিম দাঁড়িয়েওয়ালা ভাববে, এটা দাঙ্গা। ঠিক এইখানে আমাদের জাত বিচারটা রাখতে হবে। তাহলে আমাদের প্রথমেই মাস্ক জিজ্ঞাসা হচ্ছে, কিন্তু মাস্ক আপনাকে পড়তে হবে। মাস্ক ওই ন্যাগরার মাস্কের কোনো ভালো নেই। সমস্যাটা মাস্ক পরার, আমি মাস্কটা খুললাম কেন? সমস্যাটা মাস্ক পরা, আমি বাবার গোপ আছে, এই যে গোপে এরকম দিলাম, সবার সারাদিন কিছু নিয়ে সঙ্গে মুখে সে বলেছি, সব চুলকানি গোপের এইখানে চলে আসে, আসবেই আসবে। যাদের গোপ আছে তো আমি জানি না, সকলেরই মনে হচ্ছে। আর গোপ যদি চুল করি লাভ কি হলো ভাই? কিন্তু আরো যা দিতাম না আরো মুখে ঢুকে গেল। যা দিতাম না আমি, মাস্কটা পরে আমি গোপে হাত দিতাম না, এমনি নর্মালি এরকম করে কিন্তু একটু গোপে চুল গোপে এমন নাকের মধ্যে ওটা করতে হবে। এটা প্রথম একটা বিপদ মাস্ক। তাহলে আমরা কি মাস্ক পরবো না? যখন আমি কোভিড পেশেন্টের কাছে যাচ্ছি, ডাবল লেয়ার সার্জিক্যাল মাস্ক, পারলে যদি সম্ভব হয় N95 প্রচুর জানি, আমি বলবো দুটো মাস্ক দরকার। কিন্তু মাস্কটা আসল কথা, আসল কথা হচ্ছে পরিষ্কার বুঝে এইটুকু অংশ ছাড়া করোনা ঢুকবে না, এই নাক আর মুখ। এবার নাক মুখ যদি মানুষের সম্ভব হতো দরজাগুলো কেটে আলমারিতে রেখে বাকি জীবনটা চালানো যেত, তাহলে আর করোনা আমাদের আসবে। আপনি মাস্কই করেন যাই করেন, আপনি করোনার লালা এরকম নিয়ে গায়ে মাখিয়ে দিন। জানেন তো হিন্দুদের আছে না শিব নীলকণ্ঠ, গলায় নীল, সাপের বিষ খেয়েছিল বলে, সাপের 10 লিটার বিষ খান না, শিব খুব চালাক, মানে গানে করতো খুব চালাক, ওই জন্যে 10 লিটার বিষ খান আপনি মরবেন যদি না আপনার এই রক্তটা, সাপের বিষটা রক্তে মিশে, আপনার শরীরে কাটাকুটি থাকলে মিশলে তখন আপনি 10 লিটার সাপের বিষ খেয়ে নিলেও আপনি মরবেন। করোনাটা গায়ে মানলেও আপনি মরবেন, কিন্তু করোনা যদি নাক দিয়ে ঢোকে, রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে রুট হবে এই নাক আর মুখ। এবার আমার হাত, আমি পেশেন্টটাকে ধরলাম, যে পেশেন্টটা কোভিড পজিটিভ, আমি ঢুকতে গিয়ে দরজাটা এলো, আমরা চেষ্টা করবো পায়ে করে দরজা খুলবো, দরজাটা এলো আমি হাতে করে ঠেলবো, তাহলে হাতের মধ্যে কিন্তু সেই ভদ্রমহিলা ভদ্রলোক একটু আমি কে বাবা এসছি দরজা খুলে দেবো, ওর মধ্যে করোনা আছে। কারণ এইটা বলতে ভুলে গেছি, কোন জায়গায় কোন সারফেসে কতক্ষণ বাঁচে। প্লাস্টিকে, কাঁচে, স্টেনলেস স্টিলে 72 ঘন্টা ভাইরাসটা বাঁচতে পারে, কপার তামার উপর 4 ঘন্টা বাঁচতে পারে, আর 24 ঘন্টা বাঁচতে পারে কাঠের উপর। তার মানে ধরে নিন যে বাড়িতে কোভিড আছে সে বাড়িতে বেঁচে আছে, বাড়ির জানলা দরজায় কোভিড, সে যখন জানলার ধারে এসে এসেছে ফেলেছে, আপনি তারপরে হাত ঠেকালেন মানে করোনা ঠিক গেল। এবার হাতটা আমি মুখে অন্তত ওই সময় এই যে স্যানিটাইজার, এর উপর আমার প্রথম থেকে লাভ, প্রথম বার থেকে আমি স্যানিটাইজার নিয়ে ব্যাপক কিস্তি হয়েছি। স্যানিটাইজার তো বড় লোক, স্যানিটাইজার একটা ভালো কোম্পানি স্যানিটাইজার আছে নাকি? কারো 90% আর বলুন। আমি বাইরে বাইরে বলি আমি কোনো কোম্পানির পয়সা বই শাড়ি হয় না, আমি কোনো ল্যাবরেটরি পয়সা খাই না, কোনো কোম্পানির ওষুধে কোনো কোম্পানি রেট খাই না। এটা যারা আমার একটু লাইনে জানে তারা জানে, আমি আমার জন্মে খাই না। কিন্তু ওই স্যানিটাইজারগুলো তখন নিতে বাধ্য হয়েছে, ওরা দাদা ওই স্যানিটাইজার একটু দেবো লাগে, আমি কি বলবো, পাওয়া যাচ্ছে না স্যানিটাইজার,
কারণ আমি ওষুধ কোম্পানি অন্য কোম্পানিকে ভালো দিতে পারি, তাই তো? তুমি জানো বলে বলছো অরিন্দম। অরিন্দম জানে কোন ডাক্তার কি কমিশন দেয়। যাই হোক, স্যানিটাইজারটা তো লাভ কেন? দেখুন, স্যানিটাইজার আপনি কিনেছেন 8 টাকা 10 টাকা দিয়ে, কিন্তু সাবানটা যে কিনেছেন কটা দিয়ে এটা আপনার মাথায় নেই। স্যানিটাইজারটা মাথায় আছে, আমি 8 টাকায় কিনেছি। সারা নিজের বেলা একটু বেশি থাকে, পরে চাইলে একটু ছিট করে কম করে। আর আপনি সেই জগন্নাথের প্রসাদের, এই ভগবানের প্রসাদের মধ্যে এরকম দেখে এটা ম্যাডাম কে শিখিয়েছিল এরকম করে হয়ে যাবে। সোপ, সাবান, ভালো করে লক্ষ্য করুন, সাবান যখন দিচ্ছেন অটোমেটিক আপনার মানসিক ব্যাপার হচ্ছে, সাবানের ফ্যানাটা যতক্ষণ না সেখানে দেখতে পাচ্ছি সেখানে সাবানটা পৌঁছই মানসিক ব্যাপার। আমি যখন ধুচ্ছি এখানটা তো সাবানই লাগেনি, এটা হচ্ছে আমাদের মানসিক ব্যাপার। তাহলে সাবান একটি কর্নারে পৌঁছবে। আমার কালকে পিজির বন্ধু বললো, সঞ্জিত তুই কিন্তু সাবানের কথাটা বলতে ভুলিস, আর জল, অ্যাডিকুয়েট হাইড্রেশন, প্রচুর জল খাবে। আর সাবানটা আমি বারবার ভিডিওতে প্রথম থেকে দেখিয়েছি, এই আগে এখন সব জানে, এই 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 5 বার, এই 5 বার, এই 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 এইসব বার ভিডিও দেখে। তাহলে আমি যে গরমের বাড়িতে বলছি, আমাকে কেউ বলে বন্ধ করতে পারে না, প্রায় দিনে 2 প্যাকেটের ওপর শিখাই। খুব অন্যায় করি কথা, আমি চুল্লু খাই, এটা করার কোনো করবেন না। কিন্তু আমি কেন বলছি, এই অরিন্দমদের পাবলিক যারা একটু করোনাটা করে বিড়ি খেয়ে ভাবে আমি ওই অবস্থায় যদি বিড়ি খাই, কিন্তু আমি করোনা ঢুকি। আমি হাতটা স্যানিটাইজার নয়, সাবান দিয়ে ধুয়ে দেবো। বিড়িটা যদি খেতেই হয়, মুখে হাত দিতে হয় সাবান, সোপ ওয়াটার ইউজ করো, প্রপার হ্যান্ড স্যানিটাইজার মানে হ্যান্ড ওয়াশিং। প্রথম আপনার দায়িত্ব হবে, কারণ কোভিড পজিটিভের বাড়িতে আপনি ভিজিট করছেন, আপনার বাড়িতে যত জানালা দরজা আছে সব তুলে দিন। দাদা কিছু মনে করবেন না, আপনি একটা পাখা চালিয়েছেন, আপনার বাড়িতে টেবিল ফ্যান আছে? হ্যাঁ টেবিল ফ্যান আছে। আপনি জানলার ধারে না দরজার সামনে একটি টেবিল ফ্যান বসান, হাওয়াটা ভেতর থেকে বাইরে বের করুন। ভাইরাসটা এত হালকা, যে কোনো জোরে প্রতিদিন চলবে। যত আপনি ওপেন এয়ার করে দেবেন তত ভাইরাসটা ছড়িয়ে দেবে। তত বোঝা গেল? তাহলে আমি যে বাড়িতে ভিজিট যাচ্ছি সেখানে ফ্রি এয়ার চালাবো। বেটার হচ্ছে সেই করোনার পেশেন্টটা যদি বাইরে বেরিয়ে আসে। সাপোজ আপনি করোনার পেশেন্টটাকে কাল তার বাড়িতে লোক নিয়ে আপনাকে বাধ্য হচ্ছে তার অক্সিজেন স্যাচুরেশনটা বেড়ে দিতে। সে বেটার হচ্ছে বাইরে দাঁড়া, ফ্রি এয়ারে দাঁড়া, বসুন, আপনি মোটামুটি ডিস্টেন্স থেকে ইনস্ট্রাকশন দিন, আপনি হাতটা ইউজ করুন, সেটা মানা, ঘরে নিয়ে মানা। আপনি স্যানিটাইজ করতে যাচ্ছেন, করোনা ভাইরাসে বাড়িতে স্যানিটাইজ করতে যাচ্ছেন, প্রথমে বলুন সব জানলা খুলে, সব পাখা চালিয়ে। এবার আমরা যেটা স্যানিটাইজার মেশিন করছিলাম হাতে হাতে দিচ্ছিলাম, এখন যেটা আছে চালিয়ে দিয়ে বাইরে বেরিয়ে দিন। এবার জানলা দরজা বন্ধ করে পাখা অফ করে ওটা চালিয়ে দিন, ঘরে পুরো ওই ফগ উড়ে গেল। তারপরে আপনি বেরিয়ে আসুন, যন্ত্রটা নিয়ে বেরিয়ে আসুন, এবার দরজা আনতে হবে। এটা হচ্ছে স্যানিটাইজার। আর যাদের আমার যে ভাই বোন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এসব এই ইয়ং ছেলেদের ব্লাড প্রেশার কিন্তু প্রচুর এখন মানুষ। সুগার কিন্তু আপনারা ভাববেন না নেই, আমরা আনডিটেক্টেড হচ্ছে না, এরকম প্রচুর মানুষ আছে যাদের কোমরবিডিটি আছে, তারা ফিল্ড ওয়ার্ক করবে। একটা বামপন্থী 75 বছর বয়স, 72 বছর বয়স মানুষটা বলছে যে তোরা এত কাজ করছিস, আমি এতদিন কমিউনিস্ট পার্টির পতাকা ধরে আছি, আমাকে তোরা নিচ্ছিস না। সে মরতে ভয় না। সেই তেভাগাম থেকে, তেভাগাম আন্দোলনের সময় থেকে, কৃষক আন্দোলনের সময় থেকে লাল পতাকা আমার কিছু কাজ দেন কাকা, আমাকে কাজটা দেবেন না, আপনি আমাদের এখানটায় বসুন, আপনি খালি এই নামগুলো আপনাকে দিয়েছি, খোঁজ রাখুন, এ কেন ফোনটা করুন, এই কাজটা, সেই কাজ করার লোকের সংখ্যা কিন্তু কম। আমি আগেই বলেছি 1 জন 4 জনকে 5 জনকে কভার করবে, এই গেল মোটামুটি কথা। এর পরের যেটা কথা সেটা হচ্ছে তোমরা। এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এই ভলান্টিয়ার গ্রুপ কিভাবে টাকা তুলবে, আমাদের কি কি দরকার। ওরা পিপি দেখলাম, ওটা কিট দিন, কিছু মনে করো না। পিপি কি হচ্ছে, আমি একদিনও পিপি কিট করি, একদিন নট সিঙ্গল ডে পিপি কিট করছি। কোম্পানিগুলো পিপি কিট নিন না স্যার, নিন না, দূর মশাই আপনি করুন। কারণ পিপি কিট করাটার যুক্তি কতটা সেটা জিজ্ঞাসা আছে। বললাম তো এইখান দিয়ে ঢুকি, তাহলে
এবার আমার গায়ে করোনার ভাইরাস আছে, সেটা আমি চেঁচে নিয়ে এখানে ঢোকাতে হবে। পিপিই কিটটা তখনই গায়ে রাখতে পারে ডেড বডি যদি আমার কোনো ডেড ভলেন্টিয়ার ডিসপোজ করতে। তার তো এটা তো আগেই বলেছি ডেড বডিতে কতক্ষণ ভাইরাস আছে। ডেড বডিতে আমি বলেছি মানুষ মরে যাওয়া মানে ভাইরাসের রেপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। তখনও তার মধ্যে থেকে যে লালাটা আগে যে কাশিটা মৃত হওয়ার মরে যাওয়ার চাষটাকে পর্যন্ত যে কাশি হয়েছে বা শ্বাসকষ্ট হয়েছে, তার গায়ে যে লাল লালগুলো পড়েছে, পেচ্ছা পায়খানা করেছে, তাতে ভাইরাসটা আছে। ওই জন্যই ওকে প্লাস্টিকে, ওনাকে ডেড বডি থেকে প্লাস্টিকে মনে দিচ্ছে। আদারওয়াইজ কিন্তু ডেড বডিতে ভাইরাস আছে না। একটা প্রশ্ন অনেকই মাথায় আসতে পারে, তো পোড়ানো ভালো না গোড় দেওয়া ভালো? শুনুন, আমরা নাই এই যে গত ভোটটা হলো একটা রাজনৈতিক ভোট, এটা কিন্তু সাম্প্রদায়িক। কে মানে না মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সাম্প্রদায়িক। একটা কথা এখনই তুলে দিতে হবে, একবার হুজুক তুলে দিতে হবে দাঙ্গা বানানোর জন্য, কারণ একটা গ্রুপ অফ একটু ভোট কম হচ্ছে তো সাপোর্ট শিখতেছে, তাহলে বলতেই হবে ওই করোনার ভাইরাসটা মাটিতে পুঁতলে ভোট দেওয়া যাবে না। কালকে করোনা ভাইরাস ভোট দেওয়া যাবে না, কারণ করোনা ভাইরাস উঠে পড়বে না। ভোট দেওয়া মোট সাইন্টিফিক, কবর দেওয়া মানে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড সর্বত্রই কিন্তু ভোট দেওয়া করোনাকে পোড়ানো ডেড বডি খুব কম। আর আমাদের এই ওপেন এয়ারে কিছু করার নেই, কাঠ দিয়ে পোড়াতে হচ্ছে। ইট ইজ বেটার 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ইলেকট্রিক চুল্লি তাতে ভাইরাস হবে। কথাটা বোঝা গেল ডেড বডি ডিসপোজালের ব্যাপারটা। আর আমার মনে হয় আমাদের ভাবনা চিন্তা করোনা কোভিডের করা উচিত, কিভাবে টাকা জোগাড় করবে, কিটের পিছনে বেশি পয়সা খরচ করবে না, গ্লাভসের পিছনে বেশি পয়সা খরচ করবে না, সবাই পকেটে স্যানিটাইজার না সোপ দিতেই হবে। যে দ্বিতীয় ব্যক্তি সঙ্গে যাবে তাকে একটা বোতল জল রাখতেই হবে। এই অসাবধানতাটা করলে হবে না, বাড়ি থেকে জল নিয়ে যেতে হবে, অথবা তার বাড়িতে যার বাড়িতে গেছেন জল দিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে। একটা আমাদের যতগুলো সম্ভব পালস অক্সিমিটার কিনতে হবে, লোককে কনভিন্স করাতে হবে যার পালস অক্সিমিটার নেই ভাই পালস অক্সিমিটার কেন। কারণ আমি তো বলি যে একটা বাড়িতে পজিটিভ হওয়া মানে বাড়ির সবাই পজিটিভ হওয়া। পালস অক্সিমিটার লাগবে, থার্মোমিটার লাগবে। থার্মোমিটার ওই গান পোষণের দরকার নেই, থার্মোমিটার এমনি বগলে দেওয়া থার্মোমিটার হিক্সের ওটা নেই, সেই টেম্পারেচারটা থেকে বলে দিন। আর আপনি যদি থার্মোমিটার তো সুবিধে সোপ ওয়াটারের মধ্যে মুছে দিন, থার্মোমিটারকে ডিসইনফেক্ট করুন। পালস অক্সিমিটারকে ডিসইনফেক্ট করা কোনো মুশকিল, সেটা কিছু করার নেই। তার হাতটা দেওয়ার আগে তাকে বল আমি করোনা রুগী, আমার কিন্তু হাতের মধ্যে করোনা ভাইরাস নেই, আমি করোনা রুগী কোভিড পজিটিভ, আমার হাতের মধ্যে নেই। তাহলে সে যদি হাতটাকে তুমি যদি সামনে তোমার পালস অক্সিমিটার ইউজ করেছে, আমার ডেড ভলেন্টিয়ার পালস অক্সিমিটার তা আপনারটা, আপনি ভালো করে সাবান দিয়ে হাত দেবেন, এবার তিনবার হাতটা তুলে দিন, এবার আপনি এরকম করে দিন। তাহলে এটা কিন্তু আর একটা কন্টামিনেটেড হলো না, তাই তো? প্লাস আপনি ওই সাবানটা না এমনি ওই যে সারফেসে কাজ করছে ভালো করে দিচ্ছেন, আর নিজের বুক পকেটে না রেখে ওই যেই দিল সে প্লাস্টিকে করে দিল, প্লাস্টিকে নিয়ে খেলে। এভাবে ছাড়া আমাদের দেশ গায়ে কথা হবে। আর বললাম রেসপিরেটরি রেট মাপার করে দিলাম, সব থেকে এতগুলো পয়েন্ট যে রাখতে বলেছি তার মধ্যে আপনি ভালো আছেন কি। ডাক্তার প্রফেসর অরুণ সিং বলে একজন ডাক্তার বাবু, বামপন্থী লোকেরা ওনার নামটা জানেন, আমাকে ভীষণ ভালোবাসেন, পেডিয়াট্রিক্সের লোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলবল প্রচুরবার তাকে লাভ নিয়েছেন, কিন্তু এখন সর্বভারতীয় স্তরে তাকে বিরাট তার মর্যাদা। তিনি এখন অল ইন্ডিয়ার কোভিডের একটা বিরাট মানুষ। তার কিছু ক্লিপস দাদাকে ভাইকে পাঠিয়েছি। অরুণদা বলেছে যে একটা স্কোরিং সিস্টেম চালু। স্কোরিং সিস্টেম হচ্ছে সেই মানুষটাকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, ভালোই আছি মোটামুটি, না আপনাকে যদি 10 বলা হয় 10-এর মধ্যে আপনি 50 বার ভালো না 40 বার ভালো, তবে 40 বার, তাহলে 4, তার স্কোর হলো 4। একজন বললো আমি একদম মানে 4 হচ্ছে তার স্কোর, একজন বললো খুব ভালো আছে তার স্কোর 0 বা 10, যেটা আপনি ওপর নিচে যেতে পারেন। খুব ভালো বলুন 0, মানে আমার কিছু নেই, একটু ভালো এরকম। এই যে আমি ভালো আছি কি ভালো নেই
মানুষ নিজে যতটা বুঝতে পারে কোনো ডাক্তারবাবু ততটা বুঝতে পারে, কোনো ডাক্তারবাবু ততটা বুঝতে পারে না মানুষ নিজে যতটা বুঝতে পারে। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট। অমুক বাড়িতে অমুক কোভিড পেশেন্টটা হয়েছে, আমি ভালো সেটাকে গুরুত্ব দেব। তার অক্সিজেন স্যাচুরেশনটা আপনাকে ইনপুট না দিলে আপনি দুবার চেঁচে জিজ্ঞেস করবেন। এইভাবে একটা টিমওয়ার্ক করতে হবে। দু একটা স্যানিটাইজার মেশিন, একটা স্যানিটাইজার মেশিন আমার কাছে কিনলাম 3800 টাকা, ওটা জোগাড় করতে হবে। লিকুইডটা কলকাতায় যাদের বড় বাজারে যাতায়াত আছে অনেক কম দাম, 400 450, ভীষণ জালি মাল, সোডিয়াম হাইড্রোক্লোরাইড 1:10, 1 লিটারে 10 লিটার দেওয়া যাচ্ছে, সেটার কস্টিং কম। আমি কিনছি এখন 500 টাকা করে, আমি কলকাতায় যেতে পারছি না। ওইটা দিয়ে স্যানিটাইজ করা, আর রেড ভলান্টিয়ারদের কাজ হবে যাদের বাড়িতে কোভিড হয়েছিল স্যানিটাইজ করা, এই ইনপুটগুলো নেওয়া। 3 নাম্বার হচ্ছে ওইগুলোর ব্যবস্থা করা। অক্সিজেন দিয়ে কিন্তু ওই যে ভাই বলল পোষাতে পারে। অক্সিজেন দিলে প্রথম কথা অক্সিজেনের যে খরচ, রিফিলিং সমস্যাটা হলো যেই দেখা যাবে, এটা ভেবে নিন আগামী 1 মাস পরে 20 দিন পরে আরো প্রচুর লোকের অক্সিজেন দরকার, তখন ওই লোকটাই বলবো সারা সিপিএমের লোক করে সিপিএমের লোক অক্সিজেন দিচ্ছে। আমাদের তো গালাগালি খাওয়া সারা জীবন খেয়ে গেছে, দেওয়া করতে নেই, কিন্তু সম্ভব দেওয়া, এটাকে চালু করা খুব শক্ত। রিফিলিং অক্সিজেন আনা, খরচ বহন করা খুব টাফ। অক্সিজেন বিশেষ করে ওই যতক্ষণ না বেড পাচ্ছে তখন অক্সিজেন। আর হচ্ছে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর যাদের ডিসচার্জ করা হচ্ছে 90 to 90 এরকমে অক্সিজেন স্যাচুরেশনে তাদের ডিসচার্জ করা হচ্ছে। ভোরের দিকে কিন্তু অক্সিজেন স্যাচুরেশন 86 অনেকে নেমে যাচ্ছে। ওই ডিসচার্জ হয়ে আসার পর কোভিড 2-4 দিন কিন্তু অক্সিজেন প্রয়োজন হয়ে যায়, বিশেষ করে ভোরের রাত্রে মানুষের স্বাভাবিক শরীরের স্টেরয়েড সিনথেসিস কমে, সেই জন্যই এই রোগের বৃদ্ধি। আর তোমাদের কিছু কিছু প্রশ্ন নিশ্চয়ই আছে, আমাকে তো প্রচুর প্রশ্ন পাঠিয়েছেন, আমি চেষ্টা করলাম যতগুলো কভার করা যায়। আর যে দিদিভাই বা যারা প্রশ্ন করেছিলেন তারা যদি কিছু প্রশ্ন করেন নিজেদের জানার কিছু, আমি সব জানতা বলতে পারছি না, আমি বিরাট শিক্ষিত মানুষ না, আমাকে আমার বন্ধুরা অনেক শিক্ষিত, তাদের দরকার হলে সাহায্য নিতে পারি। তোমাদের প্রশ্ন থাকলে বলবে। আর আমি দুজন মানুষকে বলে এসেছি আগে, আমার এরা কিছু মনে করো না, আমার এরা বামপন্থী ভাই বোন, এটাই আমার ভাষায় বলতো, এরা রেড ভলেন্টিয়ার। তুমি কলকাতায় বসে আছো, তুমি অনেক নাম করা ভারতবর্ষের বিখ্যাত একজন ডাক্তার, তোমরা না তুই এরা ভালো বলছিস কেন? তোমরা যদি আমাদের এই ভাইয়ের একটা বার্তা, তার মধ্যে অর্পিতা রায়চৌধুরী বলে একজন দিদিমণি, যিনি কুকুরের ডায়ালিসিস আটকে গিয়ে বিখ্যাত হয়েছে, ভীষণ ভালো ভদ্রমহিলা, ডিএন নেফ্রোলজি, কলকাতা কেন ভারতবর্ষের আমার লেটেস্ট এই মুহূর্তে কিডনি সংক্রান্ত নেফ্রোলজি টিচার, একজনকে টিভিতে প্রচুরবার টিভিতে এসছে। আর হচ্ছে মানুষ গুপ্তা, বামপন্থী ডাক্তারবাবু, উনি কোভিডের প্রচন্ড ডিউটি করেছেন, উনি ভীষণ বড় সার্জেন, সব থেকে বড় কথা উনি ভীষণ ভালো টিচার, মেডিকেল ফ্যাকাল্টিতে সার্জারি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিচার এই মুহূর্তে ডাক্তার প্রফেসর মানুষ। ওদেরকে বলেছিল ভীষণ ব্যস্ত করে, কারো কোনো বলেছিল কেউ স্বাস্থ্য ভবনের মিটিংয়ে, কেউ কলেজ কাউন্সিলের মিটিংয়ে, প্রফেসর সব একটা। ওরা তোমাদের একবার সময় সময় আমি বলেছি তোমরা, আমি তোমাদের সামনে ফোনটাকে অন করে দেবো, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে রেড ভলান্টিয়ারদের একটু বলবে। আগে তোমাদের কিছু বক্তব্যগুলো আমি বলে নাও, তোমাদের কি প্রশ্ন বলো, বলো বলো কিছু প্রশ্ন বলো। কি রে মা বলো না, কি প্রশ্ন? না, কোনো অ্যান্টিবায়োটিক কিছু সাবধান। আমি আগে একটা কথা বলার মানে বলে গেছি, সমস্ত অ্যান্টিবায়োটিক জিজ্ঞাসা হচ্ছিল, অ্যারিথ্রোমাইসিন জিজ্ঞাসা হচ্ছিল, এইচসিকিউএস আগে জিজ্ঞাসা হচ্ছিল, আমি সেটা জিজ্ঞাসা ক্রস হয়ে গেছে, ডক্সিসাইক্লিন জিজ্ঞাসা হচ্ছিল। আমি যদি কারো জ্বর কাশি গলা ব্যথায় 14 বছর 15 বছর হয়, আর্টিফিশিয়াল একটা করা, কেন করা? প্যানিক হওয়ার জন্য, এবং করালে কিন্তু আর্টিফিশিয়াল পছন্দ ধরে নিই করা, সে যেন বাড়ির দাঁত থাকে এটার জন্য আর তার উচ্চ, তার যদি খুব প্রেশারের সুগারের সব ঝামেলা না থাকে, তার নিশ্চিন্তে 1 থেকে 19 ইঞ্চি হবে, যদি কোমরবিডিটি বিশাল না,
তাকে করানোর কারণ হচ্ছে তার বাড়ির অন্য লোককে সে ইনফেক্ট না। আমি অনেকদিন আগে একটা আমি বলছি না আমার ফেসবুক বন্ধু খুব কম, আমি পৃথিবীতে বন্ধু মানি খুব কম, কারণ আমার সময় কিছু ব্যাপারে অনেকের সঙ্গে না মিলতে পারে, সেই জন্য ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্টে অনেক কিছু থাকে না। কিন্তু আমি অনেকদিন আগে একটা পোস্ট করেছিলাম, স্কুল খুলছে না, বাচ্চা থেকে বাচ্চা সরানো থেকেও বড় কথা তার বাড়ি কার। বাচ্চারা হচ্ছে খুব ভালো স্প্রেডার, হই হই করে ছড়িয়ে। একটা স্কুল থেকে বাচ্চা, মানে আমার বাচ্চারা গেল 10 বছরে 12 বছরে, আপনার বাচ্চারা গেল 10 বছরে 12 বছরে, দুজনে স্কুলে একসঙ্গে ঘুরলো, একসঙ্গে খেলো, টিফিন খেলে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। এবার সেই বাচ্চাটা আমার বাড়িতে এলো, সেই আমার বাচ্চাটা কোভিড ছিল, আপনার বাচ্চাকে দিল, ওর কিছু হলো অ্যাসিম্পটোম্যাটিক, 99% বাচ্চাদের অ্যাসিম্পটোম্যাটিক। এবার ও চলে গেল বাবা দাদু করতে করতে দাদু চলে গেল, তখনই সমস্যা। ওই জন্যই স্কুলটা না করা কম আমার মনে হয়। আর কি প্রশ্ন? বলছে বলো, বলছে বিষয়টা হচ্ছে কোনো বাড়িতে কোভিড পজিটিভ 15 দিন হয়ে গেছে, জ্বর ছেড়ে গেছে, তাহলে সেই পেশেন্টের কোভিড আছে কিনা, এখন টেস্ট তো সবসময় করা যাচ্ছে না, সেই সুযোগও নেই সব। তার ক্ষেত্রে আমরা কি ডিসিশন আসবে? একদম পরিষ্কার একবারে না, এই প্রশ্নের উত্তর আগে দিই। আজকের ফেসবুকে আমি লাস্ট বাথরুমে বসে এইটা পোস্ট করেছি, লাস্ট ফেসবুকে পোস্ট করেছি। সিমটম শুরু হওয়ার পরে, আগে ছিল টেস্ট করার পরে ভালো করে শোনো, সরকারি এরকম ডিগবাজিটা প্রথমে শুধু সরকারি ডিগবাজি বলবো না, সঙ্গে আছে কোভিড নতুন রোগ, এটা একটা ভালো অজুহাত। কোভিড নতুন রোগ আমরা জানি, প্রথমে আইসিএমআর বলবো দুটো কনজিকিউটিভ টেস্ট নেগেটিভ হলে তার আইসোলেশন যাবে, প্রথমে একটা আইসিএমআর এর গাইডলাইন ছিল। তারপর বলবো দুটো দরকার নেই, একটা হলে। লেটেস্ট হচ্ছে নো টেস্ট, কোনো 10 টেস্টের তো লক্ষণ শুরু হওয়ার 10 দিন পরে তুমি আইসোলেশন তোমার কান খুলে শোনো। যার হসপিটালে ভর্তি হতে হয়েছিল, সিভিয়ার নিউমোনিয়া হয়েছিল, সে ইচ্ছা করলে 21 দিন করতে পারে। আমি বলবো আমার যে কটা লোক তাকে 14 দিনে আমি সব বাইরে রেখে দিয়েছি। ধরুন উনি বলছেন যে আমার এখনো টেস্ট নেই, টেস্ট আসবে না, অসুবিধা আচ্ছা নেই। আচ্ছা আপনারা বলুন কেন এই যে আইসিএমআর বাতিল করলো? দেখা যাচ্ছে 2 মাস পরেও আরটিপিসিআর পজিটিভ হচ্ছে, তার কারণ ভাইরাসের ফ্র্যাগমেন্টটা ডিজিজ করার ক্ষমতা নেই, কিন্তু ভাইরাসের কণাটা এই আরএনএস এগুলো স্পাইকগুলো নাকের মধ্যে মুখের মধ্যে তার শরীরে রয়ে যাচ্ছে, তখনও আরটিপিসিআর পজিটিভ হচ্ছে, কিন্তু দে আর নট ইনফেকশাস। ইনফেক্টিভিটি পিরিয়ডটা উইদিন 10 ডেজ। আমি আবার বলছি, লক্ষণ শুরু হওয়া থেকে টেস্ট না, লক্ষণ শুরু হওয়া থেকে 10 দিনের পরে ইনফেক্টিভিটি চলে যাচ্ছে। পরিষ্কার ক্লিয়ার? আর একটা প্রশ্ন, ধরুন যে বাড়িতে কোভিড পজিটিভ হয়েছে, ন্যাচারালি তিনি বাড়িতে আছেন, তার সঙ্গে বাড়ির মেম্বারদের তাকে খাবার দেওয়া হোক, এই সমস্ত যা করার ডিস্টেন্স মেনটেন করেই হয়তো দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সেই বাড়ির লোকের ক্ষেত্রে আপনি বলেছেন যে যে বাড়িতে ঢুকবে সে বাড়ির সবারই হওয়ার চান্স বেশি, তো সেক্ষেত্রে তাদের যদি অ্যাসিম্পটোমেটিক হয় তারা কি ওষুধ খাওয়া শুরু করতে পারে? ওষুধও খাবে না। আমি একটা কথা বললাম, ভাইকে যেটা পাঠিয়েছি ডাক্তাররা ফলো করছে, আমি ডাক্তার কি মক্তা জানি না। উইথ মাই কনফিডেন্স আমি একটা জিনিস মানি জীবনে, মরার বাড়া গালি নেই। যদি রবীন্দ্রনাথের কথায় মরে গেছে লোকটা এ হচ্ছে তাহলে ওরা তুমি কিছু করার, আর বিশ্বাস আর আশা যার নাই, যেও না তার কাছে নড়াচড়া করে তবুও সে মরার জ্যান্ত, সে মরার ডেফিনেশন। তাহলে আমি আজ বলছি তুমি আইভারমেক্টিন খাও, কাল বলছি এরিথ্রোমাইসিন, আমি বাদর নাচের মতো নাচবো নাকি? ঠিক মনে করতে পারে বিবেকানন্দ বললেন আমি ভগবান মানি, সক্রেটিস একজন ও বৌদ্ধজন বলল আমি ভগবান মানি, আপনি বললেন আপনার হাতে 3খানা আংটি আছে আমি ভগবান মানি। এই মানা অমানাটা কি করে? ও অনেক কনফিডেন্ট, আমি ভগবান দেখিনি, মানবো না, আমি তো ভগবানের চোখে দেখিনি, আমার কাছে আসেনি কোনো। আমি বলছি আমার কাছে ভগবানের বাচ্চা এসে দাঁড়াবার সাহস নেই, ভগবান এত অন্যায় করে প্রতিদিন, ভগবানের কুকুরের যাত্রা
আমার কাছে দাঁড়িয়ে মাথা তুলে দাঁড়াতে হবে। আমি বলছি আপনি এই অপরাধ প্রতিদিন করেন, এত বিকলাঙ্গ বাচ্চার জন্ম দেন, এত মাকে খাওয়ান, এত পৃথিবী অনাচার, এত অসভ্য লোক চোরগুলোকে আমাদের সমাজের ওপরে চলে। ভগবানের আমাদের না, কিন্তু আপনি বিশ্বাস করেন ছটা আপনি পারেন কেন? আপনি বলবেন আমি যদি জিজ্ঞেস করি আপনি ভগবানকে দেখেছেন, আমি দেখিনি। আমার বিশ্বাস দিয়ে পৃথিবীটা চলছে, আমার বিশ্বাস উনি এলে ভালো হবে পৃথিবী, তাই উনি এসেছেন। সেই বিশ্বাসটাকে যখন বিজ্ঞানের যুক্তিযুক্তভাবে প্রমাণ করতে হবে, সেটা হলো সেটা আমি তাহলে তোমার প্রশ্ন ছিল হচ্ছে, আপনার প্রশ্ন ছিল তার বাড়ি, আমি বলে দিয়েছি সব প্রশ্ন নেগেটিভ হলো। এবার তারা কিভাবে খাবার দেবে, আমি তার নিজের কি উদাহরণ দিই। আমার ভাইপো গত বছর আগে আমার ভাইপোর খুব অ্যাজমা আছে, হাঁপানি আছে। আমার ভাইপো, আমি এবার এটা কিন্তু আপনারা নিজের মধ্যে এই ট্রিটমেন্টটাই করবেন, আমি যেটা করি সেটা। আমার ভাইপোর পুজোর কিছুদিন আগে 3-15 আগে বোধ হয় 3-15 দিন আগে পজিটিভ হলো। এবার ভাইপোর রিপোর্টটা আসছে, এখন তো 72 ঘন্টা গেছে, 48 ঘন্টা সরকারি। আমার ভাই সন্ধ্যাবেলা এসে বললো দাদা দেখ না ছেলেটার রিপোর্টটা, আমি একসঙ্গেই থাকি, ছেলেটার রিপোর্টটা পজিটিভ হয়েছে, ফ্যান এই রে যা। তখন আমার মেয়ের পাশে দাঁড়িয়েছিল, বললো বাবা এই তো আমি আর ভাই একটা প্যাস্ট্রি একসঙ্গে খেলাম, চামচে করে কেটে, খুব ভালো হয়েছে। তাহলে ভাই কোনো অসুবিধা নেই। আমি ভাইকে বললাম বাবু তুমি তাহলে এই ঘরে তোমার ঘরে ঢুকো, আর তুমি কি করবে তো বাবা মা এই পাইখানাটা যা, আমাদের তো বুড়ো দাদু ঠাকুমাটা আছে, আমার বাবা মা, আমাদের বাড়িতে 13 জন বসে। এবার যেই সন্ধ্যেবেলার পরে তারপরের দিন সন্ধ্যেবেলায় ডাক্তারের ঘরে ঢুকছি, দেখি ভাইপোর মা মানে আমার ভাইয়ের এই ভাইপোর ঘরে ঢুকছি। আমি ব্যাপক হয়ে গেছি, তুমি ঘরে ঢুকছো না কেন, কি কে ঢুকতে হবে তোমাকে, কেন? সরকার বলেছে। আমি এত কথা নয় যে আমার মেয়েটার রিপোর্ট হয়েছে 2 দিন পরে, রিপোর্টে আমার মেয়ে একসঙ্গে খেয়েছে, আমার মেয়ে কি পজিটিভ হবে না, আর আমার ভাইপোর বউ একবার ঘরে ঢুকলেই পজিটিভ হয়ে যাবে। এটা সরকার নির্দেশ দিয়েছে, সরকার নির্দেশ দিয়েছে। মজা হচ্ছে আমার ভাইপোটা আমি কোনো ওষুধ দিই, কোনো ভিটামিন সি নয়, জিঙ্ক নয়, খালি বলেছি তোর কিছু অসুবিধা না তোর সেন্সেশন দেখ ওকে হাঁপানি আছে। এর 4-5 দিন পরে আমার মায়ের বয়স 79, মা প্রচুর ইনসুলিন নেয়, দিনে 2 বার করে ইনসুলিন নেয়, মা সুগার প্রেশার থাইরয়েড সব ওষুধ দেয়, মায়ের নিয়ে অ্যাম্বুলেন্সে চলাফেরা। মার হঠাৎ করে জ্বর কাশি গলা ব্যথা হলো, আমি তখন বুঝলাম যে মায়ের প্রভৃতি হলো, টেস্টটা করাতে হবে। তা টেস্টটা করাতে গেলাম, আমি তো গতবারে 4 বার টেস্ট করেছি, প্রতিবারই নেগেটিভ আছে। আমি বলেছি নেগেটিভ ইজ নট নরলেস নেগেটিভ, টেস্ট করলাম আর যথারীতি নেগেটিভ এলো। তা তখন কিন্তু আমি বুঝছি মার কোভিড হচ্ছে, মা কাশছে, জয় গলা ব্যথা, জ্বর। তখন কি হলো, আমি টেস্টটা করালাম, করিয়ে আমার হাওড়ায় কয়েকটা বন্ধুকে বললাম যদি রাত্রিতে দরকার হয় একটু অক্সিজেন তোদের ওখানটায় নিয়ে গেলে দিয়ে দিবি, মায়ের করোনার টেস্টটা করিয়ে রেখেছি, রিপোর্টটা নেগেটিভ এসেছে, নাহলে ঢুকতে দেবে, কোনো নার্সিংহোমকে পজিটিভ করে ঢুকতে দেবে। এবার আমি একটু কিন্তু বাড়িয়ে বলছি না, আমার মায়ের তার জ্বর, তার 2-3 দিন আগে থেকে একটু গলা ব্যথা, আমি কোয়ামক্সিক্লার বলে একটা ওষুধ আছে খাচ্ছি। আমি মায়ের যেই এইটা হলো, মায়ের কখন আজ থেকে 1 বছর হয়ে গেল, গত বছর পুজোর আগে মাকে ডক্সিসাইক্লিন, মাকে আইভারমেক্টিন দিয়েছিলাম 3 দিন, আর মাকে হাই ডোজের স্টেরয়েড মিথাইল প্রেডিকশন 4 12 করে দিয়েছি, মাকে ইনহেলার দিই, কম্বিনেশন হচ্ছে বুডেশনাইড আর ফরমেট্রল বলে একটা কম্বিনেশন থাকে, ফোরাকট। তখন আমি মাকে দিয়েছিলাম একটা 2 বার। এই মুহূর্তে আমি আবার বলছি, আমি বড়দের দেখি না, এই মুহূর্তে আমার যে কটা কোভিড পেশেন্ট তাদের সব কটাকে, বড়দের কথা বলছি, চেনা জানা সব কটাকে 2-2 4টে দিয়ে দিয়েছি। 2-2 4টে মানে একটাতে আছে 200 মিলি মাইক্রোগ্রাম বুডেশনাইড। এইমস এবছরে রেকমেন্ড করেছে 800-800-1600 বুডেশনাইড। বুডেশনাইড হচ্ছে ভেরি লো স্ট্রেংথের স্টেরয়েড। তা মাকে ওই ফরম্যাটটা ফোরাকট দিনে 2 করে দিয়েছিলাম, প্রায় 1-1.5 মাস মানিয়েছে।
ডক্সিলেটিক 5-7 দিন খেয়েছিল, মায়ের আবার টাইমে হলো, মায়ের ইনসুলিন 5 মাস করে 2 ইউনিট দুবার কাটিয়ে দিয়েছিলাম। মায়ের 5-7 দিন পরে ভীষণ হাইপোগ্লাইসেমিয়া হয়, 42 না কত চলে গেল। সেদিন আবার আমি বাড়িতে নেই, আমি অন্য জায়গায় ঘর আছে সেখানে ছিলাম। আমার ভাই মেয়েকে ফোন করে বলছে আমার বাথরুম উঠতে পারছে না, বাথরুম দিয়ে পড়ে গেছে, কেমন হচ্ছে এই সুগারটা কম, সুগারটা কম, শিওর আমার সুগার কম। সুগার মেনে দেয় 48, যেন অনেকদিন আমার রসগোল্লা খাই, রসগোল্লা খাই। যাদের সুগার প্রেশার আছে আমি বারবার বলছি সেটা মনিটর না করলে এরকম মাত্র দিতে। আর যেটা বলতে ভুলেছি, একটা কথা তুমি বাজারে বলিস প্রচলিত, পোস্ট কোভিড হয়ে যাওয়ার পর পেশেন্টদের অনেকে মারা গেছে অনুত্তম, সেটা কিন্তু রেয়ার। পোস্ট কোভিডে কি করতে হবে? আপনি একটা নতুন করে আপনার ভাইরাসটা সারা শরীরে গেছে, সারা শরীরে আপনাকে আঘাত করেছে, আস্তে আস্তে অ্যাক্লিমেটাইজ হতে হবে, সেটা ম্যাক্সিমাম 7 দিন। আর আমরা বলি, আমার কাছে যাদের মায়েরা আছে তারা বলতে পারে আমি সবসময় বাচ্চাকে উপুর করে শোয়াবো, সবসময় 2-3-5 দিনের বাচ্চাকে উপুর করে রাখতে হবে, ক্রন পজিশন বলি, উপুর করে রাখা খুব সেফ। বাচ্চাদের বিশেষ করে উগলে দিলে, বমি করলে শ্বাস না নিতে পারে। আর অ্যাট প্রেজেন্ট করোনার সমস্ত রোগীকে বলা হয়েছে ক্রন পজিশন, ক্রনিক, তাতে অক্সিজেন রিকোয়ারমেন্ট কমে, অক্সিজেনেশন লাংসের বেশি, ডায়াফ্রামের অ্যাকশনটা বাড়ে। এটা এক। দুই হচ্ছে এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ। আপনি যদি মুসলিম হন, আমি যদি বলি প্রাণায়াম করবেন, সারা ডাক্তারের বাচ্চা, বামনের বাচ্চা আমাকে মুসলিম থেকে হিন্দু করার চেষ্টা করছে। প্রাণায়াম ভাষা না, আমাদের বলা ভাল সাল বানাই, ডাক্তারি ভাষা। বাংলা কথা হচ্ছে এমনিতে বামনরা করে, এক নাক দিয়ে বড় করে নিঃশ্বাস নেয় ফুসফুসের পুরো পর্যন্ত, আবার মুখ দিয়ে ছাড়ে, এটাই প্রাণায়াম বেসিক। এটা বড় করে পুরো বুক যতটা নিতে পারলাম নিলাম, এবার আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়লাম, এদিক দিয়ে নিলাম, এদিক দিয়ে ছাড়লাম, অনেকক্ষণ বাতাসটাকে, বাতাসে 20% অক্সিজেন, অনেকক্ষণ বাতাসটাকে ফুসফুসের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে ছাড়লাম, আবার মুখ দিয়ে পুরো বুক ভর্তি নিলাম, আবার নাক দিয়ে ছাড়লাম, আবার উল্টো দিকে এই নাক দিয়ে নিলাম, মুখ দিয়ে ছাড়লাম। আরেকটা কথা বাইরে বললেন, করোনা হলে প্রচুর লোক নাই হলো নাক বন্ধ হয়ে গেলে ভীষণ ভয় পেয়ে যাচ্ছে, আমি শ্বাস নিতে পারছি, আমি শ্বাস নিতে পারছি, আমার যেন শ্বাস পালস অক্সিমিটারে ভালো, আসলে তার নাকটা বন্ধ হয়ে গেছে। নেজাল ড্রপ দিলে, নেজাল ড্রপ নুন জল একটু নাকে তুলে দিলে, একবার জোরে টানলে, একটু জোরে হাসলে, নাকটা ক্লিয়ার হয়ে গেলেই দেখবেন আর এই বিশ্বাসের কষ্ট। যাই হোক, ব্যাপারটা এই। আর তার কি প্রশ্ন? আমি সব জানলাম। হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ, তোমায় বললাম তোমার কোথা দিয়ে ঢুকবে? নাক মুখ দিয়ে। নাক মুখ দিয়ে কোথা থেকে আসবে? বাতাস থেকে আসবার চান্স কমে গেল। আমি বলেছি যখন স্প্রে করতে যাবে কাজেই লাগবে না যদি তুমি পাখাটা চালিয়ে স্প্রে করো। ঢোকার আগে বলো সব জানলা খুলে দিবে। আপনার যদি একটা টেবিল ফ্যান থাকে, টেবিল ফ্যানটা জানলার দিকে এক্সস্ট ফ্যানের মতো, মানে ভেতরে হাঁটে তো বাইরে বের করবে আর ভেতরে পাখা চলবে। 2-4 মিনিট সেখানে সময় দাও। তার মানে কোভিড হয়ে গেছে। পোস্ট কোভিড আমি করতে গেছি। পোস্ট কোভিড তো সে 10 দিন পরে বের হচ্ছে, তার ভাইরাসটা এক্সপেক্টেড ঘরে নেই, 72 ঘন্টা তো বাঁচবে ভাইরাস, এটাই তো এক্সপেক্টেড, বিজ্ঞান তাই বলে। এবার তুমি ওই স্প্রেটা করে তুমি করতে গিয়ে অসাবধানে দরজায় হাত দিয়েছো, তার টেবিলে হাত দিয়েছো, তার বিছানায় হাত দিয়েছো, আমি ধরে নিয়েছি। সেটা তুমি বাইরে বেরিয়ে এসে হাত সাবান দিয়ে না ধুয়ে নিয়ে খেতেই হবে। কথা বলে গেল? তাহলে কিছু সাবধান হবে। বলছে আর কি আমাদের যে আমাদের পাড়ায় কোভিড হয়েছে, একটু পাড়াটা স্যানিটাইজ করে দিতে হবে। কোনো একটি 7 টাকার ওষুধ যদি পাড়ায় খারাপ হয়ে যায়, বলছি 7 টাকার ওষুধ পাড়ায় সেই লোকটা বসে বসে সে যদি একটা দোকানে এসে থাকে সম্ভব নাকি দোকানদার স্যানিটাইজ করা? আমার পাড়া তো বলেছে, আমি বলছি আমি কি 7 টাকার ওষুধ নিয়ে ঘুরছি আর কি বলছি, ওরকম স্যানিটাইজ করা। কারুর বাড়িতে কোভিড তাকে করে শেষ করতে পারবে। কারুর বাড়িতে কোভিড পজিটিভ হয়েছে, সেই পেশেন্টটা যখন বেরোলো বা তার বাড়িতে পজিটিভ হয়েছে, তার অন্য লোকেদের অলরেডি ভাইরাসটা কিছুটা ছড়িয়েছে, যদি কিছুটা মারতে পারি এই স্যানিটাইজার 1:10 তো হবে না। এটা আলুয়াস মানসিক একটু সময় আংটি পড়লে কি হয়, ধরো আমি একটা ঠাকুরের আংটি করেছি, ধরো আমি একটা তালিশ করেছি, এটা সাইকোথেরাপি, সাইকোলজিক্যালি এটা পড়েছি বলে আমার বইয়ের সঙ্গে আমার ঝগড়া হয়, এটা আমার বিয়ের আগে
যেদিন আমার আংটিটা খসে পড়ে যাবে আমার বউ আমায় ছেড়ে চলে যাবে। এবার আমার ডিভোর্স করে তিনখানা অন্য বউয়ের সঙ্গে আমার রিলেশন, অথচ আংটি করে দেখাচ্ছি আমার একটাই। এই কেসটাই সমস্ত বিষয়টাই আমাদের এই বিশ্বাস আর এর মধ্যে, জ্ঞানের মধ্যে, বিজ্ঞানের মধ্যে দুটো তফাৎ। ডাক্তার আরেকটা প্রশ্ন। হ্যাঁ নিশ্চয়ই, প্রশ্নটা হচ্ছে এখন একটা উঠছে যে গরম জলে লেবু দিয়ে, একদম গরম জলে লেবু দিয়ে কোনো কোনো আর ভাপ দেওয়ার ব্যাপারটা কি? আপনার ব্যাপারটা বলি, শোনো, অনেকগুলো ভিডিও বাজারে বেরিয়ে গেছে, নাক দিয়ে জল ফেলে এই বানা প্রচুর বাজারে বেরিয়ে গেছে, নাকে সরষের তেল, 2 ফোঁটা জল, কোনোটা সাইন্টিফিক্যালি প্রভেন না, কোনোটা। ইভেন আমার যেটুকু কোভিড হলো পাড়ায়, আমার যেটুকু তো কোভিড পজিটিভ হওয়ার আমি প্রায় মাসখানেক কেউ ছিল না, যেটুকু বসানো সব কিছু আমি কোভিড জেনেই করেছি, হাতটা বাইরে এসে দিতাম। আমার খুব কাছের বন্ধু, খুব ভালোবেসে অনেক বড় ডাক্তার আমার সঙ্গীত, আমার বাড়িতে কি করতে হবে, কি আর করি, একটা পাসপোর্ট একটা ইটালিন গার্গেল কিনে রাখ বাথরুমে, সবাই একটু গার্গেল একটা বলি বলছে নাকে দিয়ে বোকা বড় হবে না দিয়ে ইটালিনের গার্গেল মানুষকে অনুপাতে মিশিয়ে ওসব করতে গেলে আরো বেশি ঝাঁঝ হবে, আরো বেশি নাক খাওয়া বন্ধ হবে, কাল থেকে মনে হবে কোভিড হয়ে গেছে বাবা আমার, আমি সব কিছু। এই যে গরম ভাপ নিলে কি হবে, তোমার হাঁচি সর্দিটা হচ্ছে নাকটা ক্লিয়ার হবে, তাতে কোভিড ভাইরাসটা যাবে না, নাকটা কেটে যাবে, তোমার ওয়েলবিং হবে। আসল তো মানসিক দিকটা, মানসিক যদি তোমার অশান্তি হয় এমনি তো পাস রেট বেড়ে যাবে। সবসময় মনে রাখো, সাইটোকাইন যে আমি বারবার বলছি, সাইটোকাইনেটিক স্টর্ম, সাইটোকাইন স্টর্ম, ওটাই কিন্তু মানসিক একটা বিরাট ব্যাপার। আমার ঠাকুমার অমলে বলা হতো ওয়াতিমাকে কিন্তু কখনো সন্ধ্যাবেলায় একটা মা যার পেটে বাচ্চা আছে চুল বেঁধে দিচ্ছে, তাকে একটু যত্ন করছে, তার স্বাদ হচ্ছে, সারা 7 মাস ধরে কিছু বৌমাকে খেতে দিল, ওই মরার সময় হচ্ছে প্রচুর খাও করে খাওয়ালো, নাক ভালো হবে, নাক দিয়ে যাবে না, এই ঠাকুমাদের এসব পানছে। এখন এইটা বলা হয়, আমরা বলি মানুষ একটা ওয়াতিমা অর্থাৎ যার অ্যান্টিনাটাল খুব ভালো, মন ঠান্ডা। আমাদের মন উত্তেজিত হলে অ্যাড্রিনালিন সিক্রেশন থেকে ওটাকে আপৎকালীন হরমোন, বাংলায় নাম আপৎকালীন হরমোনের সিক্রেশন না, সেটা কিছু ক্ষেত্রে ভালো কাজ করে, কিছু ক্ষেত্রে খারাপ কাজ করে। সাইটোকাইনিক স্টর্মের মধ্যে কিন্তু এই মানসিক অশান্তি একটা ফ্যাক্টর, ওই জন্য তো বারবার বলা হচ্ছে কোভিড পেশেন্টের মানসিক শান্তি। আপনি যে যাচ্ছেন রেড ভলান্টিয়ার, তার যে একটা মানসিক প্রশান্তি ঘটছে, আমি একা না, আমরা একটা মানসিক প্রতিবন্ধী সংস্থা, সেখানে কম করে 100 বাচ্চা, একটা খুব খারাপ বাচ্চা সেরিব্রাল পলসি, হাঁটতে পারে না, সেই বাচ্চার মা যখন আরেকটা বাচ্চা মা আসছে, সে বুঝতে পারছে আমি একা পৃথিবীতে এরকম নয়। এইটা যখনই ভাববে তখন তোমার মনের মধ্যে যে একটা ওয়েলবিং আসবে, সেটা কোনো পয়সা দিয়ে না। রেড ভলান্টিয়াররা পাশে গিয়ে দাঁড়ানো, এটা কোনো পয়সা দিয়ে হয় না। আর এই কাজটার বিনিময়ে আমার অনেক ভাই বন্ধু বলছে, রেগি বলছে, আমরা তো এত বললাম, সারা লোক তো আমরা এখানে করেছি, একটাও ভোট দেয়নি, এবার আমরা লাল কথাটা নিয়ে নেব। এখানে নেতা বৈদ্যনাথ ভাই বসে আছে, আমি তাকে ছোট না করেই বলছি, ভোট কিন্তু একটা কৌশল, ভোট কাজ করার ভোটের সঙ্গে এক নয়। তুমিও জানো, আমিও জানি, যিনি ভোট দিচ্ছেন জানেন। শুভেন্দু বাবু দুদিন আগে যে কথা বলেছেন, আজকে তার উল্টো কথা বলছেন, মানে উনিও চোর ইনিও চোর, সবটা জানেন। দিদির পা ভাবে নিয়ে এটা অতি বড়, তৃণমূলের লোক বলবেন সবটা মিথ্যে কথা। দিদি নন্দীগ্রামে আত্মা দেখেছেন, আত্মাটাকে জলে ডুবিয়ে মারছেন, সবটা মিথ্যে। দিদির গোলপার্কে শাড়ি আঁচলে আটকে গেছে, সবটা মিথ্যে। দিদি সিঙ্গুরে গিয়ে মার খেয়েছেন, সবটা মিথ্যে, এটা জানেন। তাহলে উনি কি করে ভোটটা করলেন ভাই? দিস ইজ পলিটিক্স, জানো। এই পলিটিক্সের জন্য আজকের দিনে ভাড়া হচ্ছে, সেটা ওনাদের পার্টির উচ্চ প্রদেশ যারা আছেন তার শিকার। আমরা সামান্যই রেড ভলান্টিয়ারদের মিটিং করলাম, কি বললাম? ডাটা অ্যানালাইজার চাই। পক্ষান্তর তো সেই কথাই বললাম যে একজনকে মনিটর করতে হবে কার বাড়িতে কি,
তার কোভিডের অক্সিজেন স্যাচুরেশন কমছে, এই লোকটা কিন্তু মূল দায়িত্ব। ইনি বলছেন যে গতকালের অক্সিজেন স্যাচুরেশন 94 বলেছিল, আমার মনে হচ্ছিল তার আগে 96 বলেছে, ওর খোঁজটা নেই। ইনি কিন্তু মেন একে হচ্ছে ডাটা অ্যানালাইজ। এর হাতে তোমার মোবাইলে ফেসবুকে সিপিএম এর পোস্ট করছো না, নকশারে পোস্ট করছো না, কংগ্রেসের পোস্ট করছো না, আইএসএফ এর সঙ্গে যোগ হয়েছে সেটা কোন টাকার পছন্দ হচ্ছে সেটা পোস্ট করছো, ওইটার জন্য ওটার জন্য ডাটা অ্যানালাইজ। ওটা আমার বাবা দক্ষিণ বাড়িতে এসে একসময় আমরা ছোটবেলায় শুনতাম ভোট করতে যাচ্ছে, বাবা নাকি ভোট করতে যাচ্ছে। কি ভোট করতে যাচ্ছে? দক্ষিণ বাড়ির 10টা 100টা ভোট করলে 98টা সিপিএম। বাবা যেন 100টা ভোটই পোল করে। এবার 100টা ভোটে দেখা যাচ্ছে একটা বাড়িতে 3টে বউ, বৌমা, শাশুড়ি, একটা শাশুড়ি পড়ে আছে আর একজন গামছা পড়ে আছে। বৌমা গামছাটা পরবে, শাশুড়ি শাড়িটা পরে ভোট দিতে আসবে, এটা কিন্তু ফ্যাক্ট, আমার বাবার কথাই। তারপরে শাশুড়ি বাড়ি থেকে ঢুকলো, ওই শাড়িটা আবার বৌমা পরে এসে ভোট দিতে আসবে। এদেরকে ভোট করাতে হবে। এখন আর সে যুগ নেই। এখন মানুষ ভোট করিয়ে দেয় এই মোবাইল, বুঝতে পারলেন? ভোট করানো আর আমি আগেই বলছি, বামপন্থীরা যদি সঠিক বামপন্থা মানসিকতা, তাহলে তোমার বিয়েতে নগদ নিয়ে বিয়ে করবে। তুমি প্রেম করে নগদ নিয়ে শ্বশুরমশাই খাট দিল, এটা বামপন্থা হতে পারে। তুমি করোনার সময় তুমি অনেক পার্টি করো, করোনার সময় তুমি ঘরে ঢুকে শাড়ি নিয়ে আমার বউ প্রেগনেন্সি, আমার মেয়ের অন্য কিছু ন্যাকা মুভি আমার কাছে শেখাতে, তুমি মানুষের সঙ্গে আছো। এটা হচ্ছে বামপন্থা ভালোবাসা, তার জীবন চলবে। আমি ঘুষ দিই, আমি পয়সা খাই, আমি নোংরামি করি, আমি যত রকমের অসভ্যতা করি, আমার 4টে বউ নিয়ে ঘুরি, আমি বলি বামপন্থী। আমি রেকর্ডের ভয়েস শুনিয়ে নিই। আগে যারা বামপন্থী রাজনীতি করতো, পার্টি, লোকাল কমিটি, উচ্চ কমিটি, যদি কোনো লোক গঠিত কাজ করতো পার্টি মেম্বার, পার্টি কি নেতৃত্ব হতো, আমার চট্টোপাধ্যায়ের যে দুঃখরণ ঠাকুর চক্রবর্তী এত বড় বড় 2 ঘন্টা 3 ঘন্টা রেকর্ডিং করা আছে। আর আজকে সেদিন বলার সাহস নেই, কারণ ভোট কেটে। আমি ভোটের রাজনীতির কথা মধ্যে ঢুকতে চাই না, কিন্তু আমি কেন বলছি এই কথা? আমার রেড ভলান্টিয়াররা অধিকাংশ আমি ধরে নিয়েছি বামপন্থী, তাই আমার হতাশ না। কারণ আমরা যখন কাজ করতে যাচ্ছি, আমি সিপিএম, আমি যে পেশেন্টটাকে দেখি সে তৃণমূল হাজার হতে পারে, কিন্তু আমার তার সঙ্গে সেই শিশুটার সঙ্গে কোনো শত্রুতা নেই, আমার মতাদর্শগত শত্রুতা, মতাদর্শগত আমার মিল না থাকতে পারে। তাহলে সে মানুষটাকে, এই লোকগুলোই তো সিপিএমকে ভোট দিয়েছে 34 বছর ধরে, তারা কেন আজকে তারা দিচ্ছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা খুঁজে তুমি বের করতে পারবে। যাই হোক, আমি এটার মধ্যে ঢুকছি না। তবে আমি এটাই বক্তব্য, রেড ভলান্টিয়ার আজকে যারা করছে তাদের অনেক অনেক রেড স্যালুট, অনেক অভিনন্দন। এই পরিস্থিতিতে তারা এখনো হতাশাকে ঝেড়ে ফেলে তারা লাল পতাকা নিয়ে বেরোচ্ছে, ইয়ার কি না, এটা বড় বিরাট বড় মুখের ছাপ নাড়া হয় না। এখানেই চেনা যাবে মানুষকে আর অমানুষকে, এখানেই চেনা যাবে কে বামপন্থী অবামপন্থী। এটাই মানুষের পরিচয়। তোমার প্রথম পরিচয় তুমি মানুষ। তুমি টাকা রোজগার করো, তুমি ভাই ফ্ল্যাট বাড়ি গিয়ে বউকে নিয়ে থাকো, আর বাবা মার ছাত্র হলে বলো তোর সেটাই খাইয়ে দেবো, আর শ্মশানে 4 বোতল মদ পাঠিয়ে দাও, এটা কোনো পন্থী হতে পারে। আগে তুমি মানুষ, আগে তোমার কাছে তোমার মা, যে জন্মদাত্রী মা, মাকে ভালোবাসতে শিখো, তারপর সব পন্থী কথা। যে সেটা পারে না সে কোনো পন্থী। এবং এটা খেয়াল করে দেখবে, আমার ব্যক্তিগত বিশ্বাস, বামপন্থী মানুষরা অনেক বেশি সংসার করে, তারা না সংসার করতে পারে, যারা করেনি আলাদা, তারা অনেক বেশি হিউম্যান, তারা জীবজন্তুদের অনেক বেশি ভালোবাসে। এটা খেয়াল করে দেখবে। ভাইরাস একটা খুব বড় লোক, খুব যারা বড় লোক আমরা তারা অনেক করেছি, যারা পয়সা করেছে, যারা অন্যায় ভাবে করছে, সে তার মায়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, সেই জন্যই তো সে ফ্ল্যাট বাড়িতে চলে গেছে। এটা অন্যায় কাজ করে, সন্ধ্যাবেলা চুল্লুকে করে। আমার কাছে কিন্তু একটা চুল্লুকর বামপন্থী হতে পারে, কারণ তোমাকে দেখে শিখছে তো। বৈদ্যনাথকে দেখে আর ও 4টে, ও কি করবে ইম্পর্টেন্ট না, ও জানি না, ওকে 4টে মানুষ অনুসরণ করে, মনে মনে একটা নেতা হিসেবে ওর সেটাই আমার জীবন পদ্ধতিতে সেটা আমি চলাচ্ছি, আমার ব্যক্তিগত মত। এটা আমি সিপিএম না, আমি পার্টি মেম্বার না, জীবনে আমাকে পার্টিও মেম্বার দিতে পারবে না, আমি কারো অধীনে থাকতে রাজি নই, আমি খোলা ছাগলের মতো ঘুরে বেড়াবো, আমার যখন যাকে খুশি মনে হবে বলবো, কারণ আমার মনের জ্বালা, আমি কোনো একটা সংগঠনে থাকলে, একটা ক্লাবের মেম্বার থাকলে সেটাও বলা যায় না ক্লাবের ক্ষতি হবে, একদম এটাই বলছি। আমি যদি কোনো একটা সেবা ক্লাবেরও আমি
আমার পায়ের পুজো কমিটি প্রায় সবটা আমি করি, ওরা জিজ্ঞেস করুন আমার পাড়ার ছেলে আছে, আমি পুজো কমিটি কেউ না। কারণ আমার মনে হয় তাতে আমার স্বাধীনতা সেইটুকু ত্যাগ করার জন্য ওদের ওরা আছে বলেই এখন আমরা বেঁচে আছি। এখনো ওদের মতো ছেলেরা আছে বলেই তো আমরা বেঁচে আছি, ওদের ভরসায় বেঁচে আছি। আমি যখন মীনাক্ষীকে ফোন করছি, মা তোদের ভরসায়, বলছে না দাদা আপনাদের মতো মানুষ আছে বলে আমরা বেঁচে, না আগামী প্রজন্ম তোরা আছে। মীনাক্ষী দীপশিতারা আছে বলে আমরা আগামী দিনে এখন সফল।